হ্যালো 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 আসসালামু আলাইকুম সবাইকে। ক্লাসটা ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা একটু এনশিওর করো, এবং সাউন্ডটা ঠিকঠাক আছে কিনা। ক্লাস ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা এবং সাউন্ডটা ঠিকঠাক আছে কিনা একটু জাস্ট আমাকে এনশিওর করবা, তাহলেই হবে। আচ্ছা, সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করো, একটু জলদি করে মেনশন করে দাও, আমরা হচ্ছে ক্লাস শুরু করে দেবো ইনশাল্লাহ। সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, তাহলে হবে। ওকে, একটু মেনশন করো এবং ক্লাসটা একটু শেয়ার করে ফেলো। হ্যাঁ, ক্লাসটা দেখো, তোমার নিজের টাইমলাইন একটু শেয়ার করে দিতে পারো এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, যেহেতু ফ্রি ক্লাস। তো তোমরা এইটুকু উপকার তো করতে পারো, যাতে করে আমরা সবাইকে নিয়ে ক্লাসটা করতে পারি। বলো দেখে আজকে কতজন ক্লাসে আসো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, খুবই ভালো আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই রাখছে। চ্যাম্পিয়ন অর্গানিক নোটিশ দিছে তো, কালকে করাবো, কালকে কালকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেকক্ষণ ছিল, গুড। সবাই একটু মেনশন করে দাও, সবাই চলে আসো। ওকে, একটু লেট হয়ে গেছে কারণ আমাদের ওয়েবসাইটের যে তোমার ডিজাইনটা চলতেছে, তো তো আমার কাছে একটু এটা ডেলিভারিটা আসছিল। আমি একটু চেক দিচ্ছিলাম। তোমরা হয়তো বা অনেকে ওয়েবসাইটে যে আমাদের ফ্রন্ট পেজটা কেমন হবে সেটা দেখে ফেলছো। এটা জাস্ট আমার ইনিশিয়াল ডিজাইন আর কি। তো এটার মধ্যে আরো অনেক কিছু ডিজাইন করা হবে। এটা হচ্ছে কি আমাদের ইনিশিয়াল ডিজাইন, বুঝছো? তো এইটার মধ্যে আরো অনেক কিছু ডিজাইন থাকবে, এবং এমন একটা ওয়েবসাইট আমরা দিচ্ছি। অনেক দেরিতে আমরা ওয়েবসাইটটার কাজটা শুরু করছি। আমরা অনেক দিন ধরে অনলাইনে পড়াচ্ছি বা থেকে আসছি, বাট আমরা অনেক দিন যাবত হচ্ছে কি আমরা ধরো ওয়েবসাইটটা নিয়ে একটু লেট হচ্ছিল, তবে ফাইনালি আমরা ওয়েবসাইটের কাজে হাত দিলাম, এবং খুবই সুন্দর একটা ওয়েবসাইট নিয়ে আসতেছি। বাংলাদেশে খুব কম ওয়েবসাইটই আছে বা কম এডটেকের ওয়েবসাইট আছে যেখানে তুমি ওয়েবসাইটে লাইভ ক্লাস করতে পারবা। অর্থাৎ তুমি একটা কোর্স কিনলা, কেনার পর সেটার জন্য তুমি যে লাইভ ক্লাসটা করবা ওয়েবসাইটের মধ্যে, সেটা খুব কম তুমি পাবা। ম্যাক্সিমাম হচ্ছে কি, ধরো তোমার লাইভ ক্লাসটার পরে ওইটা রেকর্ডেড আকারে আমরা যেরকম গুগল ড্রাইভে দিয়ে দিই এবং ইউটিউবে দিয়ে দিই, ওইটা হয়তো বা তোমার এখানে ওয়েবসাইটে দেওয়া থাকে, এইটুকু পার্থক্য। বাট আমরা ইনশাল্লাহ চেষ্টা করতেছি। এটা একটু জটিল প্রক্রিয়া যে তোমার একটা ওয়েবসাইটের মধ্যে তোমার লাইভ ক্লাসটা হবে, এটা একটু জটিল প্রক্রিয়া। তো আমাদের সর্বাত্মক চেষ্টা আছে, যদিও ফিচারটা অলরেডি কিন্তু তোমরা খেয়াল করছো, ফ্রন্ট পেজের মধ্যে লাইভ ক্লাসের একটা ফিচার অ্যাড করা আছে। তো এটা আমাদের মেইন টার্গেট কিন্তু আমাদের লাইভ ক্লাসটা, বুঝাইতে পারছি? লাইভ ক্লাস, এক্সামটা এবং এই জিনিসগুলো মূলত আমাদের মেইন টার্গেট ইনশাল্লাহ। পরিমাণগত মেডিকেলের পরে, হ্যাঁ মেডিকেলের পরে আল্লাহ ভরসা, দেখা যাক। আমরা একটা সুন্দর ওয়েবসাইট তোমাদেরকে উপহার দিব। হয়তোবা যারা এগ্রি প্রিপারেশন নিচ্ছ, এগ্রিতে যাদের চান্স হয়ে যাবে, তারা হয়তোবা এই ওয়েবসাইটটা দিয়ে কোনো কাজে আসবে না, তোমরা হয়তোবা এই ওয়েবসাইট কাজে লাগাবে না। আর এগ্রির পরে বিশেষ করে রাজশাহী বলো, এবং হচ্ছে যারা হচ্ছে তোমার পরীক্ষা দিবা, কৃষি গুচ্ছের পরীক্ষা দিবা, তারা হয়তোবা আমাদের সব কার্যক্রম হচ্ছে কি ওয়েবসাইটে তোমরা ইনশাল্লাহ পাবা, আল্লাহ ভরসা। হ্যাঁ, ঠিক আছে, চলো আমরা শুরু করি। আজকে যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে কি জীব প্রযুক্তি। আজকে যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে আমাদের জীব প্রযুক্তি। চ্যাপ্টারটা খুবই ছোট, বাট এখান থেকে এগ্রিতে খুবই কোয়েশ্চেন আসে। আমি জানি না এগ্রি টিচারদের কেন এই চ্যাপ্টারটা এত বেশি পছন্দের। এটা ছোট, এটা খুবই সহজ, বাট এটা অনেক বেশি কোয়েশ্চেন আসে। যেমন আমরা অনেক সময় বলি না যে ছোট মরিচের ঝাল বেশি, এটা হচ্ছে কি এরকম একটা চ্যাপ্টার, যে ছোট মরিচের ঝাল বেশি। ওকে, তাহলে দেখো আমরা সেই ছোট মরিচের ঝালের মধ্যে যাই। আমরা যদি দেখি যে 2024-25 সেশনে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে জাস্ট একটা, আর তুমি যদি একটু তাকাও যে 23-24 সেশনে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে তিনটা। মানে ভাবা যায় ছোট্ট একটা চ্যাপ্টার, বাট এখান থেকে আমাদের কোয়েশ্চেন আসছে কয়টা? তিনটা। এরপর দেখো 22-23 সেশনে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে চারটা। মাই গড, ছোট চ্যাপ্টার, বাট কি পরিমাণে কোয়েশ্চেন তোমার এখান থেকে আসছে। ওকে, সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করো, যারা আছে সবাইকে একটু মেনশন করে দাও। তাহলে দেখছো কতটা গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। আমরা এখন একটু চ্যাপ্টারটাতে পড়াতে চলে যাচ্ছি। দেখো এই চ্যাপ্টারের মধ্যে আমরা আসলে কি কি জিনিসগুলো পড়বো।
আমরা ফার্স্টে পড়বো হচ্ছে কি তোমার জীব প্রযুক্তির যে প্রাথমিক আলোচনা। আমরা প্রত্যেকটা বায়োলজির চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা প্রথমে যে অংশটা পড়ি সেটা হচ্ছে কি আমরা এটা প্রাথমিক আলোচনাটা দেখি, অর্থাৎ কি এটা আমরা বেসিকটা একটু জানার চেষ্টা করি। এটা হচ্ছে কি আমাদের প্রাথমিক আলোচনা, বুঝাইতে পারছি। সেকেন্ডলি আমরা দেখো এখানে টিস্যু কালচার। টিস্যু কালচার খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, টিস্যু কালচার, এটা আমরা ভালো করে পড়বো। এখান থেকে গতবার কোশ্চেন আসছে, মানে 24-25 সেশনে এখান থেকে প্রশ্ন আসছে, প্রত্যেকবারই টিস্যু কালচার থেকে আলহামদুলিল্লাহ প্রশ্ন আসে। ওকে, তারপরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এইটাও ইম্পর্টেন্ট চ্যাপ্টার, লাস্ট ইয়ার আসে নাই, তবে এর আগের বছরগুলোতে আসছে। এন্ড ফাইনালি আমরা আসবো হচ্ছে কি ইনসুলিন, ইন্টারফেরন, জিনোম সিকোয়েন্সিং, টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, তারপর হচ্ছে তোমার কি জিন ক্লোনিং। এই পার্ট গুলো হচ্ছে কি আমরা পরবর্তীতে লাস্টের দিকে পড়বো, খুবই ছোট ছোট কিছু পার্ট আছে। ওকে, তাহলে চলো আমরা পড়ার মধ্যে ঢুকে পড়ি। আমাদের পড়ার মধ্যে কি আছে দেখো, ফার্স্টে এসো আমরা প্রাথমিক আলোচনাতে চলে যাচ্ছি। ওকে, তো প্রাথমিক আলোচনাতে যদি আমরা যাই, এখানে আমরা আসলে কি জিনিসগুলো পাবো দেখো। দেখো আমরা কি পাবো, প্রথমে আসো কি জীব প্রযুক্তি, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে কি বায়োটেকনোলজি। তাহলে জীব প্রযুক্তি, যেটাকে আমরা ইংরেজিতে বলতেছি কি বায়োটেকনোলজি। তাহলে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে বায়োটেকনোলজির নামকরণ কে করেছেন? কার্ল এরেকি। কে করেছেন? কার্ল এরেকি। এই কথাটা একটু মাথায় রাখবা। এরপর দেখো আমরা পড়বো হচ্ছে কি যে বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তি যে আসছিল, সেই জীব প্রযুক্তিটা আদিকালে কি জীব প্রযুক্তি ছিল, এটা একটু আসতে পারে যে আদি জীব প্রযুক্তি কোনগুলা। তাহলে তোমরা দেখো এই আদি জীব প্রযুক্তি জিনিসটা আদি নামটার মধ্যে তুমি পাবা। যেমন ধরো আদির আ থেকে হচ্ছে তোমার কি অ্যালকোহল তৈরি, এই আ থেকে মনে রাখবো হচ্ছে কি আমরা অ্যালকোহল তৈরি, এবং এই দ থেকে আমরা মনে রাখবো হচ্ছে কি দই তৈরি। তাহলে অ্যালকোহল এবং দই তৈরি, এই দুইটা জীব প্রযুক্তিকে বলা হচ্ছে কি আদি জীব প্রযুক্তি বলা হচ্ছে। ওকে, তারপর আসো আমরা জীব প্রযুক্তির পরিধি দেখবো, খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পার্টটা। জীব প্রযুক্তির পরিধি দেখবো আমরা। পরিধি বলতে বোঝায় যে জীব প্রযুক্তিটা কোন দিক থেকে, মানে কোন কোন দিকে মানে বিস্তৃত রয়েছে, এটা হচ্ছে কি জীব প্রযুক্তির পরিধি। আমরা খুব সহজে এখানে মনে রাখতে পারি। ফার্স্টে আসো দেখি ব্লু বায়োটেকনোলজি। তো তোমরা কিভাবে মনে রাখবা, ব্লু সমুদ্রে যে পানি আছে সেটা আমরা কেমন দেখি? নীল কালারের দেখি। যদিও এটা কি আমাদের যে আকাশ আছে বা আকাশের যে নীল কালারটা আছে ওইটার জাস্ট একটা রিফ্লেকশন হচ্ছে কি সমুদ্রের পানিটা, বাট আমরা আলটিমেটলি কি বলি? নীল জলরাশি। তাহলে আমরা মনে রাখবো ব্লু বায়োটেকনোলজি কোথায় ব্যবহার করা হচ্ছে? সমুদ্রের কোন একটা বায়োটেকনোলজিতে, সেটা হচ্ছে কি আমরা মনে রাখবো যে ব্লু বায়োটেকনোলজিটা ইউজ করা হচ্ছে। খুবই সহজ। গ্রিন বায়োটেকনোলজি, সবুজ শস্য শ্যামলা, অর্থাৎ কি আমাদের কৃষিক্ষেত্র, কৃষিক্ষেত্রটা কি থাকে? একদম সবুজ থাকে, ধান গাছ সবুজ, কত সুন্দর লাগে না? তোমরা যখন কৃষি ইউনিভার্সিটি গুলোতে পড়বা, বাকৃবিতে যখন ভর্তি হবা, আহ কি যে শান্তি, কি যে শান্তি। ক্লাসের অনেক প্যারা থাকতে পারে, বাট ওভারঅল বাকৃবি যে এনভায়রনমেন্টটা, এটা এতটা রিল্যাক্সিং। মানে আমি 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 অনেক ভার্সিটিতে গেছি, বাট আমি বাকৃবির মতো কোনো জায়গায় শান্তি পাইনি। আমি বলতে পারো যে এটা আপনার নিজের ভার্সিটি। নো, নিজের ভার্সিটি বলে না। আমি ময়মনসিংহ সেই ছোটবেলা থেকেই থাকি, বলতে গেলে ক্লাস 9 থেকে আমি ময়মনসিংহের বাসিন্দা মোটামুটি। তা আমি সেই তখন থেকে আমি বাকৃবিতে যাই, বাট এই জায়গাটা আমাকে এতটা শান্তি দেয়। তুমি যদি একটু ধরো ফ্যাকাল্টি বিল্ডিং গুলোর বাইরে যাও, তোমার কাছে মনে হবে তুমি এটা নিজের বাড়িতে চলে আসছো। এত সুন্দর এরিয়া, এত সুন্দর একটা পরিবেশ, অনেক ভালো লাগবে। তো এই যে দেখো কয়েকদিন আগে বাকৃবির প্রত্যেকটা মানে জায়গা ছিল কি সবুজ শস্য শ্যামলা। তাহলে কৃষি ক্ষেত্রে আমরা মনে রাখবো কি গ্রিন বায়োটেকনোলজি কোথায় ব্যবহার করা হচ্ছে? কৃষি ক্ষেত্রে, কৃষির ক্ষেত্রে, তাই না? তারপর আসো রেড এন্ড হোয়াইট বায়োটেকনোলজি। যারা মাঝে মাঝে ডাক্তারের কাছে যাও, ডাক্তারের চেম্বারে গেলে দেখবা, অথবা আজকে যদি সন্ধ্যার পরে বের হো বা ক্লাসের পরে বের হো, একটা ফার্মেসির দিকে তাকাইলে দেখবা একটা সাদা পর্দা থাকে, এবং সাদা পর্দার মধ্যে কি একটা অর্ধচন্দ্রাকৃতি থাকে, এবং অর্ধচন্দ্র যেটা থাকে সেটা কি হচ্ছে? লাল কালারের হচ্ছে। তাহলে লাল এবং সাদার মিশ্রণটাকে কি বলা হচ্ছে? এটা হচ্ছে তোমার কি চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। এটা কিসে? চিকিৎসা ক্ষেত্রে। বুঝাইতে পারছি? এটা হচ্ছে তোমার কি চিকিৎসা ক্ষেত্রে। এবং নতুন একটা বায়োটেকনোলজি আছে, সেটা হচ্ছে কি গোল্ডেন বায়োটেকনোলজি। তোমরা একটু মাথায় রাখবা, এটা আসতে পারে। যদি চলে আসে তাহলে কিন্তু এটা একটা বাস খেয়ে যাবা। তাহলে কি মনে রাখবো আমরা? গোল্ডেন বায়োটেকনোলজি, গোল্ডেন বায়োটেকনোলজি। তো গোল্ডেন বায়োটেকনোলজিটা কিসে ইউজ করা হচ্ছে দেখো, এটা ইউজ করা হচ্ছে সাধারণত তোমার বায়ো ইনফরমেটিক্স। তোমরা এটা মানে আমাদের বাকৃবির ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি একটা সাবজেক্ট আছে, নাম হচ্ছে কি বায়ো ইনফরমেটিক্স। তাহলে দেখো গোল্ডেন বায়োটেকনোলজি কিসে ব্যবহার করা হচ্ছে? বায়ো ইনফরমেটিক্সে, বায়ো ইনফরমেটিক্স এই জায়গাতে ব্যবহার করা হচ্ছে কি আমাদের গোল্ডেন বায়োটেকনোলজিটা। ঠিক আছে? হ্যাঁ, যেই ওর জন্য ক্লাস দিব, বুঝছো? যেই ওর জন্য ক্লাস দিব হচ্ছে মেডিকেলের পরে। আমরা অনেক লম্বা ম্যারাথন নিব। আমি মানে এমন একটা ম্যারাথন নিব, তোমরা জাস্ট মানে চিন্তা করতে পারবে না কি একটা রেডি করতেছে আমি। আমার ওইটা স্লাইড গুলো আমার রেডি হচ্ছে। আমি এখন অ্যানাউন্সমেন্ট দেই নাই, বাট এমন একটা অ্যানাউন্সমেন্ট দিব পুরো বাংলাদেশ খাববে, যারা জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবে, জাস্ট চিন্তা করতে পারবে না।
যে কি একটা ম্যারাথন তোমাদের আসতেছে 13-14 তারিখের দিকে ইনশাল্লাহ, তোমাদেরকে বলে দিলাম। ওকে, তো আমরা জীব প্রযুক্তির যে পরিধিটা সেটা আমরা বুঝে গেছি, তাই না? এখন আমরা যাব হচ্ছে কি টাইপ 2 তে। খুবই গুরুত্বপূর্ণ টাইপ, খুবই গুরুত্বপূর্ণ টাইপ, নাম হচ্ছে কি টিস্যু কালচার। আমরা দেখেই বুঝতে পারতেছি টিস্যু কালচার বলতে কি বোঝায়। অর্থাৎ আমরা টিস্যু থেকে কোনো কিছু উৎপাদন করবো, কালচার করা, অর্থাৎ কি কোনো কিছু আমরা তৈরি করব, তাহলে সেই জিনিসটাকে চলো আমরা একটু দেখে ফেলি। এখানে দেখো টিস্যু কালচার আবিষ্কারকটা কে? হ্যাভারল্যান্ড। তাহলে আমরা মনে রাখবো এটা খুবই গুরুত্বপূর্ণ আবিষ্কারক। তোমরা দেখবা এই চ্যাপ্টার থেকে যদি কোনো আবিষ্কারক আসে তাহলে কে আসবে? টিস্যু কালচারের আবিষ্কারকের নাম কি? হ্যাভারল্যান্ড। আমার সাথে সাথে উচ্চারণ করো, টিস্যু কালচার আবিষ্কারকের নাম কি? হ্যাভারল্যান্ড। ঠিক আছে? আচ্ছা, এরপরে টিস্যু কালচারের কাজটা কি মূলত? এটার কাজ হচ্ছে মূলত দেখো কোনো একটা বিভাজনক্ষম টিস্যু হতে, দেখো মানে টিস্যু কালচার যেহেতু কি করবে, টিস্যুটাকে বিভাজন করবে, মূলত ভাজক টিস্যু আর কি। তো কোন একটা বিভাজনক্ষম টিস্যু হতে কি করবে? নতুন চারা উৎপন্ন করতেছে। তাহলে বিভাজনক্ষম টিস্যু হতে কি করা? তার চারা উৎপাদন করা। এটাকে বলা হচ্ছে কি টিস্যু কালচার। তাহলে আমরা বিভাজনক্ষম টিস্যু বলতে কাদেরকে বুঝতে পারি? শীর্ষ মুকুল, অর্থাৎ কি একটা গাছের যে শীর্ষটা আছে সেটাকে বলতে পারি। কক্ষ মুকুল বলতে পারি, মানে যেখানে গাছের ডালগুলো শুরু হয়, শুনো, যেখানে ক্লাসের ডালগুলো শুরু মানে গাছের ক্লাস বলে ফেলছি, মানে গাছের ডাল যেখানে শুরু হয় সেই কোণে দেখবে কিছু ছোট ছোট জিনিস থাকে, এগুলোকে বলা হচ্ছে কি কক্ষ মুকুল। এরপর কি কচি পাতা, এই জিনিসগুলো প্রচুর পরিমাণে বিভাজন হয়। তাহলে এগুলো হচ্ছে কি সাধারণত কি ভাজক টিস্যু। তাহলে আমরা মনে রাখবো ভাজক টিস্যু হতে মূলত কি টিস্যু কালচারটা করা হচ্ছে। অর্থাৎ তুমি একটা ক্ষুদ্র টিস্যু থেকে অনেক চারা উৎপাদন করবা। নরমালি আমরা কিভাবে চারা উৎপাদন করি? ধরো একটা কোনো একটা বীজ লাগাই দিলাম, সেই বীজ থেকে চারা হয়েছে, বাট এটা ডিফারেন্ট। তুমি একটা ক্ষুদ্র টিস্যু থেকে তুমি অনেক চারা উৎপাদন করবা, এটাকে বলা হচ্ছে কি টিস্যু কালচার বলা হচ্ছে। খুবই সিম্পল সংজ্ঞা। ওকে, এখন এই টিস্যু কালচারটার আরো কিছু নাম আছে। দেখো এই টিস্যু কালচারকে বলা হচ্ছে কি মাইক্রো প্রোপাগেশন। তো প্রোপাগেশন মানে কি? প্রজনন বলা হচ্ছে, অর্থাৎ কি বংশ বৃদ্ধি করতেছে, তার মানে বংশটাকে বৃদ্ধি করতেছে, এটা হচ্ছে কি প্রোপাগেশন। এখন মাইক্রো কেন বলা হচ্ছে? তুমি দেখো একটা বিশাল আকৃতির গাছ থেকে জাস্ট এইটুকু একটা অংশ বা অল্প একটা টিস্যু, মানে টিস্যুর একটা ক্ষুদ্র অংশ নিয়ে তোমার কি করতেছে? এটা তার প্রজননটা করতেছে বা বংশ বৃদ্ধিটা করতেছে। তাহলে ক্ষুদ্র মানে কি মাইক্রো। তাহলে এখানে একটা প্রশ্ন আসতে পারে, যখন ক্ষুদ্র টিস্যু হতে টিস্যু কালচারের মাধ্যমে বংশবৃদ্ধি করাটাকে কি বলা হচ্ছে? তখন কিন্তু তোমাকে মাইক্রো প্রোপাগেশন ইউজ করতে হবে। তখন কিন্তু তুমি এখানে মেরিস্টেম কালচার বলো, ক্যালাস কালচার বলো, এগুলো ইউজ করলে কিন্তু হবে না। তাহলে মাইক্রো মানে কি? ক্ষুদ্র একটা টিস্যু অংশ থেকে, যেটাকে বলা হচ্ছে এক্সপ্লান্ট, এটাকে বলা হচ্ছে মাইক্রো প্রোপাগেশন। ইনভিট্রো কালচার, কেন ইনভিট্রো কালচার? অর্থাৎ এই টিস্যু কালচারটা কিসের মধ্যে হয় জানো? কাচের ভেতরে। তাহলে কাচের ভেতরে মানে হচ্ছে কি ইনভিট্রো, কাচের ভেতরে হয়, এবং এটাকে বলা হচ্ছে ইনভিট্রো। বুঝাইতে পারছি? এই জন্য এটাকে ইনভিট্রো কালচার বলা হচ্ছে। ক্যালাস কালচার, তো ক্যালাস হচ্ছে কি? এগুলোকে বলা হচ্ছে কি টিস্যু গুচ্ছ। তাহলে ক্যালাস মানে কি মনে রাখবো জানো? টিস্যু গুচ্ছ বলা হচ্ছে। ক্যালাস মানে হচ্ছে তোমার কি টিস্যু গুচ্ছ। ক্যালাস যখন টিস্যুগুলো বিভাজন হয়ে কি তৈরি করে জানো? টিস্যু গুচ্ছ, বা আমরা বলতে পারি কি মন্ড তৈরি করে। তো এইটাকে বলা হচ্ছে কি ক্যালাস বলা হচ্ছে। ওকে, তো এটা কি বলা হচ্ছে? ক্যালাস কালচার বলা হচ্ছে। মেরিস্টেম কালচার, দেখো মেরিস্টেম, মেরিস্টেম মেরি মানে কি বিবাহিত, স্টেম মানে কি বুঝতে পারতেছো? মেরিস্টেম অর্থাৎ শীর্ষ মুকুলে যখন বিভাজনটা হয় তখন সেটাকে বলা হচ্ছে কি মেরিস্টেম কালচার। বুঝাইতে পারছি? যখন শীর্ষ মুকুলে হবে তখন সেটাকে বলা হচ্ছে কি মেরিস্টেম কালচার বলা হচ্ছে। এবং মনে রাখবা এটা খুবই আসে যে মেরিস্টেম কালচার যেটা আছে, এই মেরিস্টেম কালচারের মাধ্যমে কি হয় জানো? বা আমরা এটাকে বলতে পারি কি শীর্ষ মুকুল কালচার বলতে পারি। আমরা বলতে পারি এটা কি শীর্ষ মুকুল কালচার। এবং এই শীর্ষ মুকুল কালচারের মধ্যে হচ্ছে কি রোগমুক্ত চারা উৎপাদন হয়। তাহলে প্রশ্ন আসতে পারে যে রোগমুক্ত চারা কিসের মাধ্যমে উৎপন্ন হয়? রোগমুক্ত চারা উৎপাদন, এটা হচ্ছে কি শীর্ষ মুকুল কালচার। আর ওইটা ছিল হচ্ছে কি ক্যালাস কালচার, তো আমরা বুঝছি যে টিস্যু গুচ্ছ হয়। আচ্ছা, এরপরে সব ভ্রূণ কালচার, ভ্রূণের মধ্যে যদি হয় পরাগধানী কালচার। এখানে একটু মনে রাখবা পরাগধানী কালচার বা পরাগরেণু কালচার যদি কখনো আসে তাহলে আমরা কি মনে রাখবো? যে এটা হচ্ছে কি তোমার হ্যাপ্লয়েড। তাহলে আমরা মনে রাখবো পরাগধানী বা পরাগরেণু যদি আসে তাহলে কি মনে রাখবো? যে হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপন্ন করে। কি উৎপন্ন করে? হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপন্ন করে। সো খুবই গুরুত্বপূর্ণ অংশ আমরা এখানে পড়ে ফেলছি, একদম সহজ বাট এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে ভাই আমরা কি পড়লাম? প্রথমে পড়লাম কি যে ক্ষুদ্র একটু টিস্যু অংশ থেকে তুমি যখন অনেক চারা উৎপাদন করবা তখন সেটাকে বলা হবে কি টিস্যু কালচার। তাহলে সেই ক্ষুদ্র অংশটাকে বলা হচ্ছে কি এক্সপ্লান্ট। ওকে, তারপরে আসো এই টিস্যু কালচারে বেশ কিছু নাম আছে। যেমন ফার্স্ট অফ অল কি, যেহেতু ক্ষুদ্র অংশ থেকে হয় তাই এটার নাম হচ্ছে কি মাইক্রো প্রোপাগেশন। সেকেন্ডলি আমরা দেখলাম হচ্ছে কি ইনভিট্রো কালচার, কারণ এটা কাচের মধ্যে হচ্ছে। ওকে, থার্ডলি আমরা দেখলাম হচ্ছে কি ধরো ক্যালাস কালচার। ক্যালাস মানে কি অনেক টিস্যু মন্ড তৈরি হয়, এটাকে বলা হচ্ছে কি ক্যালাস কালচার। এরপর আমরা পড়লাম হচ্ছে কি তোমার শীর্ষমুকুল কালচার বা মেরিস্টেম কালচার, যেটা হচ্ছে কি রোগ মুক্ত চারা উৎপাদন করতেছে। এরপর আমরা পড়লাম হচ্ছে কি ভ্রূণ কালচার। ফাইনালি বললাম হচ্ছে আমরা কি পরাগধানী অথবা কি পরাগরেণু কালচার, যেখানে কি হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপন্ন হচ্ছে। ওকে, এখন আসো আমরা টিস্যু কালচার ধাপগুলো পড়বো, খুবই গুরুত্বপূর্ণ।
8টি ধাপ। টিস্যু কালচারের টোটাল ধাপ কয়টি? 8টি, মনে রাখবা। তাহলে টিস্যু কালচারটা শুরু হচ্ছে কোত্থেকে? ধরো একটা মাতৃ উদ্ভিদ। তাহলে ফার্স্টে চিন্তা করো, এটা হচ্ছে একটা মাতৃ উদ্ভিদ। মাতৃ উদ্ভিদ বলতে কি, যে উদ্ভিদ থেকে মূলত টিস্যু কালচারটা হয়ে তোমার কি চারাটা উৎপন্ন হবে। তাহলে মাতৃ উদ্ভিদের তুমি তো পুরো উদ্ভিদ থেকে ভাই করবা না, তুমি কি পুরো উদ্ভিদ গাছটাকে লাগাবা না, তুমি কি করবা, এই উদ্ভিদের কোন একটা পাতা থেকে বা কোন একটা অংশ থেকে একটু জাস্ট ক্ষুদ্র অংশ নিয়ে আসবা। তাহলে মাতৃ উদ্ভিদটাকে কি বলা হচ্ছে? প্লান্ট। তো প্লান্ট থেকে যখন একটু অংশ নিয়ে আসবা, সেটা কি বলবো জানো? এক্সপ্লান্ট। এক্স মানে কি? বাইরে। বুঝাইতে পারছি? তোমাদের অনেকের তো এক্স টেক্স থাকতে পারে, তো এক্স মানে কি? অলরেডি তোমার সাথে সে কি নাই, সে বাদ, মানে সে এখন আর তোমার আশেপাশেও নেই, তার মানে কি এটাকে আমরা এক্স বলি। তার মানে কি, এই প্লান্ট থেকে যখন আমরা একটু টিস্যু নিয়ে আসতেছি, সেটাকে আমরা বলতেছি কি? এক্সপ্লান্ট। এমন একটা এক্সপ্লান্ট আমাদেরকে নির্বাচন করতে হবে যেটা হচ্ছে কি রোগমুক্ত, যে অংশটা হচ্ছে তোমার কি মানে বিভাজনটা ভালো হবে, মানে গ্রোথ ভালো, সেটাকে আমরা নির্বাচন করবো এক্সপ্লান্ট হিসেবে, যাতে আমরা পরবর্তী উদ্ভিদটা আমরা ভালো পাই। তাহলে দেখো, আমরা এক্সপ্লান্ট নির্বাচন করলাম, টিস্যু বা এক্সপ্লান্ট নির্বাচন। তাহলে প্রথমত আমরা কি বলবো? এক্সপ্লান্ট। তাহলে এক্সপ্লান্ট জিনিসটা আমরা কি বুঝতে পারছি তো? আশা করি আমরা সবাই বুঝছি। আচ্ছা, তারপর আসো, এটাকে আমরা কিসের মধ্যে করব? এখন আমরা এক্সপ্লান্ট নির্বাচন করে ফেলছি, বাট এটাকে আমার একটা মাধ্যমের মধ্যে নিয়ে লাগাইতে হবে। কি করতে হবে? আমার একটা মাধ্যমে নিতে হবে। এখন এই মাধ্যমটা কি? এই মাধ্যমটাতে আমি কি করব? টিস্যু কালচার করব। কি করব? টিস্যু কালচার করব। তাহলে দেখো, এই যে টিস্যু কালচারের টিস্যুটা তো আমরা পেয়ে গেছি, এক্সপ্লান্ট। এখন কি লাগবে? কালচার লাগবে। সেটা হচ্ছে কি? কালচার মিডিয়াম। তাহলে দেখো, এটা হচ্ছে কি কালচার মিডিয়াম, যেখানে আমরা টিস্যু কালচারটা করব। এন্ড এটাকে আমরা বলতে পারি কি? বেসাল মিডিয়াম বলতে পারি। কালচার মিডিয়াম বা বেসাল মিডিয়াম। কেন বেসাল মিডিয়াম? কারণ এখানে অনেক ধরনের পদার্থ বা অনেক ধরনের মিশ্রণ থাকে আর কি, এই জন্য এটাকে বলা হচ্ছে বেসাল মিডিয়াম। এবং এটাতে যেহেতু আমরা টিস্যুর আবাদ করতেছি, দ্যাটস আমরা এটাকে বলতেছি কি? আবাদ মাধ্যম বলতেছি। তাহলে আমরা কি পাইলাম? কালচার মিডিয়াম, অথবা আমরা বলতে পারি কি বেসাল মিডিয়াম, অথবা বলতে পারি কি আমরা আবাদ মাধ্যম বলতে পারি। এই যে ধরো, এখানে একটা মাধ্যম আমরা তৈরি করলাম, বুঝাইতে পারছি? ওকে, ঠিক আছে, তো আমরা মাধ্যমটা তৈরি করলাম। আচ্ছা, তার পরবর্তীতে দেখো, এই মাধ্যম থেকে আমরা মনে রাখবো যে এই কালচার মিডিয়াম বা আবাদ মাধ্যমের যে পিএইচটা, এটা পিএইচটা খুব ইম্পর্টেন্ট। এটা পিএইচটা খুবই আসে। এটার পিএইচ হবে হচ্ছে তোমার 5.5 থেকে 5.8, 5.5 থেকে 5.8। ওকে, এবং এটার মধ্যে মনে রাখবা কি? এগার থাকে। এটার মধ্যে কি লাগানো থাকে? এগার থাকে। এগার। তো এগার মানে কি? দেখো, এই মাধ্যমটাকে কি লাগা জানো? একটু মানে এই আর কি, তোমার ধরো একটু মানে ঘন রাখে আর কি, ঘন। এগার মাধ্যম, এগার মানে কি? ঘন রাখে, যাতে করে আমরা প্রপারলি এখানে টিস্যু কালচারটা করতে পারি। তাহলে আমাদের কি কি রেডি হইলো? আমাদের হচ্ছে এক্সপ্লান্টও রেডি হইলো, আমাদের মিডিয়ামও রেডি হইলো। এখন এই মাধ্যমটা যে আমি নিলাম, এই মাধ্যমটা তো ভাই আমার এখনো মানে, এটা কি বিভিন্ন জীবাণু থাকতে পারে, ব্যাকটেরিয়া থাকতে পারে, তাই না? তো আমার কি করতে হবে? এটাকে নির্বীজকরণ করতে হবে। নির্বীজকরণ মানে কি? জীবাণু মুক্তকরণ করা। তাহলে আমরা থার্ড ধাপে যে কি করব? আমরা এখানে জীবাণুমুক্ত করব অথবা কি নির্বীজকরণ করব। এখন এই জীবাণুমুক্ত বা নির্বীজকরণ করার জন্য একটা যন্ত্র, সেটার নাম কি? অটোক্লেভ যন্ত্র। এইটার মধ্যে 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, কত তাপমাত্রায়? 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্বীজকরণ করা হয়। এই জিনিসটা আসছে কি এগ্রিকালচার 2024-25 সেশনে, যে তোমার জীবাণুমুক্ত বা আবাদ মাধ্যমকে জীবাণুমুক্ত বা নির্বীজকরণ করা হয় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে দেখো, আমার এক্সপ্লান্ট নির্বাচন করা শেষ, কালচার মিডিয়াম নির্বাচন করা শেষ, আমার এখন এটাকে নির্বীজকরণ বা জীবাণুমুক্ত করণ করাও শেষ। এখন আমার কাজ হচ্ছে, আমি এই যে এক্সপ্লান্টটাকে কালচার মিডিয়ামে জাস্ট কি করব? স্থানান্তর করব। ওকে, তাহলে এখন এক্সপ্লান্টকে আমি মিডিয়ামে স্থানান্তর করলাম, বুঝাইতে পারছি? স্থানান্তর করার পরে এখানে কি? এটার মধ্যে মাইটোসিস প্রক্রিয়া ঘটবে। মাইটোসিস প্রক্রিয়ায় এই টিস্যুগুলো বিভাজিত হবে, এবং বিভাজিত হয়ে তোমার কি তৈরি করবে? ক্যালাস সৃষ্টি করবে। তাহলে ক্যালাস মানে কি? মূলবিহীন টিস্যুগুচ্ছ। ক্যালাস মানে কি? মূলবিহীন টিস্যুগুচ্ছ। তার মানে কি? ক্যালাস সৃষ্টি করলো। আচ্ছা, তো ক্যালাস সৃষ্টি করার পরে এটা কি হবে তোমার? আমরা এটাকে মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর করবো। অর্থাৎ আমার ক্যালাস সৃষ্টি হয়ে গেছে, বাট আমার কিন্তু এখন মূল তৈরি হয় নাই। তো আমি যেটা করবো, এখন এটাকে মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর করব। তাহলে যখন এটার ক্যালাসের সাথে যখন মূলটা তৈরি হবে, তখন আলটিমেটলি এটা কি? চারা হয়ে যাবে। এই চারাকে পরবর্তীতে আমি কি করব? আমার যে টিস্যু কালচারের মিডিয়াম ছিল, সেখান থেকে আমি কিসে নিয়ে যাব? আমি হচ্ছে কি এটাকে টবে স্থানান্তর করব। এবং টবে নিয়ে গেলাম, এখন তো এটা আমার অভিযোজন লাগবে। অর্থাৎ এতক্ষণ ছিল কি ল্যাবরেটরিতে, এখন আমার এটাকে কি করতে হবে? পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে হবে, নাহলে কি এটা বাঁচবে? এটা টিকতে পারবে না। সো প্রতিদিন কি করা হবে জানো? একটা লিমিটেড টাইম ধরে একটু ধরো মানে ল্যাবের বাইরে বারান্দায় নিয়ে যাওয়া, আর একটা জায়গায় নিয়ে এটাকে জাস্ট পরিবেশের সাথে খাপ খাওয়ানো হয়। তাহলে কি করতে হবে? প্রাকৃতিক পরিবেশে স্থানান্তর করতে হবে। এই হচ্ছে কি আমার আলটিমেটলি টিস্যু কালচারটা হয়ে গেল। সো টিস্যু কালচারে যেটা ঘটতেছে, সেটা হচ্ছে একটা এক্সপ্লান্ট থেকে সাধারণত কি তৈরি হচ্ছে বলতো দেখি? প্লান্টলেট।
এইটা মনে জিএসটি তে না কোথায় যেন আসছিল, প্লান্টলেট। এই প্লান্টলেট মানে কি অনুচারা, এই প্লান্টলেটকে বলা হচ্ছে কি অনুচারা তৈরি করা হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এই হচ্ছে কি ওভারঅল আমাদের টিস্যু কালচার হয়ে গেছে, বুঝাইতে পারছি? এনি কোয়েশ্চেন? ওকে, তাহলে টিস্যু কালচার আমাদের ক্লিয়ার। তারপর চলো আমরা এখন যাব কোথায়, টিস্যু কালচারের প্রয়োগটাতে যাই। চলো আমরা একটু টিস্যু কালচারের যে প্রয়োগ আছে সেই প্রয়োগগুলোকে আমরা একটু দেখি। ওকে, আচ্ছা দেখো এইখান থেকে তোমরা রিডিং করবে, আমি একটু ওইদিকে লিখে দিব। তো ফার্স্ট ইয়ার কি হুবহু মাতৃগুণাগুণ সম্পন্ন চারা উৎপাদন, তার মানে কি হুবহু মাতৃগুণাগুণ সম্পন্ন চারা উৎপাদন, এটা কাদের জন্য? এখন এমন কিছু যে উদ্ভিদ থাকবে যারা আসলে বীজের মাধ্যমে তাদের বংশবৃদ্ধি করতে পারে না, তারা বীজের মাধ্যমে বংশবৃদ্ধি করতে পারে না। এখন তাদের বংশটাকে কিভাবে টিকিয়ে রাখবা? তখন হচ্ছে কি এই টিস্যু কালচারের মাধ্যমে টিকিয়ে রাখা হয়। বুঝাইতে পারছি? তাহলে দেখো এইটা যেমন আছে কি তোমার থুজা, যেমন হচ্ছে তোমার কি ধরো থুজা এবং কি সাগর কলা। তোমরা কি কখনো সাগর কলার মধ্যে বীজ পাইছো? যারা কি বীজ নেই, তুজা ও হচ্ছে কি সাগর কলা, এদের কি নেই? বীজ নেই। তুজা ও সাগর কলার কি নেই? হ্যাঁ, বীজ নেই। তাহলে যাদের বীজ নেই তারা কি করবে? এই প্রক্রিয়ায়, টিস্যু কালচার প্রক্রিয়ায় তারা বংশবৃদ্ধি করবে। এটা গেল। তারপর দেখো বিলুপ্ত প্রায় উদ্ভিদকে সংরক্ষণ। এখন দেখো কোন একটা উদ্ভিদ বিলুপ্তির পথে, মানে খুব বেশি আর টিকবে না পৃথিবীতে, তাহলে তখন কি করা হবে? ওই উদ্ভিদের একটু টিস্যু নিয়ে এটাকে হাজার হাজার লক্ষ লক্ষ টিস্যু মানে চারা তোমার তৈরি করা হবে। তার মানে দেখো যে উদ্ভিদটা বিলুপ্তির পথে, তুমি কি করলা? এটাকে টিকিয়ে রাখার জন্য এটাকে তুমি বারবার বীজ রোপণ করলা। ভাই কয়টা বীজ তোমার এখানে সাকসেস হবে? কত পার্সেন্ট বীজ তোমার সাকসেস আনতে পারবা তুমি? হবে না। আর তুমি যখন একটু একটু টিস্যু থেকে অসংখ্য চারা উৎপাদন করবা তখন কিন্তু ওই উদ্ভিদটা টিকে থাকবে। তার মানে কি এটা কি করতেছে? বিলুপ্ত পায় চারা উদ্ভিদকে টিকিয়ে রাখতেছে। বুঝাইতে পারছি? এরপর আসো, এখানে হচ্ছে কি অসংখ্য চারা উৎপাদন করতেছে, অসংখ্য প্রজনন করাচ্ছে। প্রোটোপ্লাস্টের মিলন, এইটা একটু মনে রাখবা, প্রোটোপ্লাস্টের মিলন হাইব্রিড। ঠিক আছে, প্রোটোপ্লাস্টের মিলন হচ্ছে কি হাইব্রিড। ওকে, দেখো এখন আমরা যদি দেখি সাইব্রিড, এটা খুবই আসে যে সাইব্রিডের এক্সাম্পল কোনটা? সাইটোপ্লাজমের মিলন, সাইব্রিড। সাইব্রিডের এক্সাম্পল কোনটা? আলু প্লাস টমেটো মিলে হবে কি পমেটো। আলু এবং টমেটো এই দুইটা মিলে কি তৈরি হবে? পমেটো তৈরি হবে। এটা একটু মাথায় রাখো যে আলু প্লাস টমেটো, লাইট দেখা যায় না? ওকে, দেখো আলু প্লাস টমেটো দুইটা মিলে তৈরি হবে কি পমেটো। ওকে, এটা একটু মাথায় রাখো। এন্ড ফাইনালি আস হচ্ছে তোমার, আমরা বলতে পারি হচ্ছে কি এখান থেকে যেমন হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন, মেরিস্টেম কালচার বা শীর্ষমুকুল কালচার, মেরিস্টেম কালচার বা শীর্ষমুকুল কালচার, অর্থাৎ উদ্ভিদের যে অংশগুলো খুবই দ্রুত বিভাজন হচ্ছে, যে অংশগুলো খুবই দ্রুত বিভাজন হচ্ছে সেই অংশগুলো হচ্ছে, তার মধ্যে একটা কি শীর্ষমুকুল, তার মধ্যে একটা হচ্ছে কি শীর্ষমুকুল। তাহলে এই অংশগুলোতে কোনো প্রকার জীবাণু আসলে সেভাবে বাসা বাঁধতে পারে না। এই জন্য মেরিস্টেম কালচার বা শীর্ষমুকুল কালচার হচ্ছে কি রোগমুক্ত। এটা হচ্ছে কি রোগমুক্ত। ঠিক আছে, এটা হচ্ছে তোমার রোগমুক্ত। আচ্ছা, এন্ড ফাইনালি আসো কি আমরা এইটুকু পড়লেই হবে ইনশাল্লাহ। তো এই হচ্ছে কি আমাদের টিস্যু কালচার ওভারঅল। তাহলে টিস্যু কালচার নিয়ে কোনো কোয়েশ্চেন আছে তোমাদের? এনি কোয়েশ্চেন টিস্যু কালচার নিয়ে? আমি আশা রাখি তোমরা বুঝে গেছো ইজিলি একদম। এই ক্লাসটা যেটা রিয়েক্ট দিয়ে দাও সবাই, হ্যাঁ, ভালো হচ্ছে কি সবার কাছে ক্লাসটা পৌঁছাবে ইনশাল্লাহ। ওকে, এখন আমরা যাবো হচ্ছে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা হচ্ছে জীব প্রযুক্তি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জীব প্রযুক্তিতে আমরা চলে যাই। দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং আমার সাবেক সাবজেক্ট, আমি প্রথম এই সাবজেক্টে পড়তাম। ঠিক আছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা তোমার জীব প্রযুক্তি। দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলতে কি বোঝায়? জিন নিয়ে কাজ করা। কি কারা? জিন নিয়ে কাজ করে, এটা হচ্ছে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এখন তুমি কি করবা? এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং মূলত হচ্ছে কি জানো, এই যে ডিএনএ আছে না, এই ডিএনএ টার পরিবর্তন, অর্থাৎ ডিএনএ আমাদের কি করতেছে বলতো দেখি, একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যকে ধারণ করে। ডিএনএ কি করে? একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যকে ধারণ করে। তো তুমি যদি ওই বৈশিষ্ট্যের মধ্যে পরিবর্তন আনতে চাও বা আরেকটা ডিএনএ সাথে কম্বিনেশন করতে চাও, তখন যে প্রযুক্তিটা করা লাগবে সেটা হচ্ছে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ধরো আমার কাছে কি আছে, আমার কাছে ধরো একটা মার্কার আছে এবং এই একটা
পেন আছে, ধরো এইখানে হচ্ছে একটা আমাদের মোটা পেন, এটা হচ্ছে একটা চিকন পেন। আমার কাজ হচ্ছে আমি ধরো কি করব এখন, আমার দরকার হচ্ছে কি এইটা অনেক বেশি মোটা, বা ধরো এইটা অনেক বেশি চিকন। আমার একটা উদ্ভিদ, এটা একটা উদ্ভিদ, এটা একটা উদ্ভিদ, আমি চাই এইটাও যাতে অনেক মোটা হয়, এটা পরবর্তী প্রজন্ম যাতে অনেক মোটা হয়। তো আমি কি করব, এইটা ডিএনএ মধ্যে আমি এইটার একটু ডিএনএ কি করব, ক্রস করায় দিব, বা আমি এটাকে ম্যাচ করায় দিব। তাহলে দেখবো পরবর্তী থেকে তোমার কি হবে, এইটাও আস্তে আস্তে বৈশিষ্ট্যের পরিবর্তন হবে, যেহেতু ডিএনএ কি করে বৈশিষ্ট্যগুলোকে ধারণ করে। তাহলে দেখো এই ডিএনএ পরিবর্তনটা হচ্ছে কি, মূলত জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এখন এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে আমরা কি কি করব, দেখো আমরা এখান থেকে কি করব, দেখো জিনের কোনো কোশ্চেন, আচ্ছা আচ্ছা, দেখো এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে উৎপন্ন উদ্ভিদকে কি বলা হচ্ছে। দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে উৎপন্ন উদ্ভিদকে কি বলা হচ্ছে, এটা হচ্ছে তুমি কি করতেছো, জিনের মডিফিকেশন করতেছো, তুমি কি করতেছো, জিনের মধ্যে ইঞ্জিনিয়ারিং করতেছো, তাই না? তাহলে এটাকে বলা হচ্ছে কি, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। তাহলে উৎপন্ন উদ্ভিদকে কি বলা হচ্ছে, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, বা আমরা বলতে পারি কি জিএমও, অথবা জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড অর্গানিজম, বা আমরা এটাকে বলতে পারি কি জিইও। তাহলে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বলতে পারি, অথবা জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড অর্গানিজম, বা আমরা জিইও বলতে পারি। এবং দেখো এটাতে আমরা কি করলাম, জিনের ট্রান্সফরমেশন করলাম, দ্যাটস এটাকে আমরা বলতে পারি কি ট্রান্সজেনিক অর্গানিজম, বা টিও বলতে পারি। তাহলে আমরা বলতে পারি কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে উৎপন্ন যে উদ্ভিদটা আছে সেটাকে আমরা কি বলবো, তিনটা জিনিস বলতে পারি, জিএমও, জিইও এবং কি টিও বলতে পারি। এবং দেখো এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং শব্দের প্রবর্তক হচ্ছে কি জ্যাক উইলিয়ামসন, জ্যাক উইলিয়ামসন, জ্যাক উইলিয়ামসন, ঠিক আছে। বা এটার অপর নাম হচ্ছে কি রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। তাহলে এখানে কেন রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বলা হচ্ছে, কারণ দেখো কম্বিনেশন অর্থাৎ কি মিশ্রণ করতেছো। তাহলে দেখো দুইটা ডিএনএ এর মধ্যে তুমি কি করতেছো, রিকম্বিনেশন করতেছো বা মিশ্রণ করতেছো, তাই এটাকে বলা হচ্ছে কি রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বলা হচ্ছে এটাকে। ওকে, আচ্ছা। তো মূলত দেখো এখানে মূলত কি হচ্ছে, এখানে ঘটবেটা কি, ধরো একটা খণ্ডিত ডিএনএ, কোন একটা খণ্ডিত ডিএনএ প্লাস এটার সাথে আরো একটা খণ্ডিত ডিএনএ, এই দুইটা মিলে কি তৈরি করতেছে, তোমার এখানে নতুন ডিএনএ, বা আমরা বলতে পারি এটাকে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করতেছে, রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করতেছে, ঠিক আছে। তো এই জিনিসটা মূলত এখানে তৈরি হচ্ছে। ওকে, পরবর্তীতে চলো হচ্ছে আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ধাপ কয়টি, এইটারও কি আছে, 8টি ধাপ আছে। এটারও কি আছে, তোমার এখানে 8টি ধাপ এখানে আমরা পেয়ে থাকি। ওকে, ফার্স্টে আসো, আমরা এখানে কি করব, কাঙ্ক্ষিত ডিএনএ, বুঝছো, আমরা কি করব এখানে কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন করবো। এখন দেখো তুমি কোন ডিএনএটাকে আসলে চেঞ্জ করতে চাচ্ছ, সেই ডিএনএটা তুমি নির্ণয় করবা, কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন করবা। তো এটা নির্বাচন করার জন্য তুমি কিসের মাধ্যমে করবা, দেখো সুক্রোজের মাধ্যমে। কিসের মাধ্যমে, এটা সুক্রোজের মাধ্যমে তুমি মূলত কি ডিএনএটাকে পৃথক করবা। কেন এটাকে সুক্রোজের মাধ্যমে পৃথক করবো, কারণ দেখো এটার মধ্যে অনেক ধরনের তোমার ধরো কার্বোহাইড্রেট বা অনেক কিছু লেগে থাকে, এই জন্য প্রথমত কি কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন। এখন এই ডিএনএটাকে যে বহন করবে, তুমি তো আর এমনিতে ধরো ডিএনএটা ধরলা, ধরে নিয়ে আরেক জায়গায় বসাই দিবে, এটা হবে না। এটার জন্য কি লাগবে, বাহক লাগবে। তো বাহক হিসেবে মূলত কি এই প্লাজমিড বা বৃত্তাকার ডিএনএ ইউজ করা হচ্ছে। তাহলে দেখো বাহক নির্বাচন, তাহলে বাহক হিসেবে মূলত কি ইকোলাই বা এগ্রো ব্যাকটেরিয়াম। দেখো বাহক হিসেবে ইকুলাই বা এগ্রো ব্যাকটেরিয়ামের যে প্লাজমিড আছে না, সেই প্লাজমিডটাকে মূলত হচ্ছে কি বাহক হিসেবে ব্যবহার করা হচ্ছে। এবং প্লাজমিডটা দেখতে কি রকম, এই যে আমরা অলরেডি দেখে ফেলছি, দেখো আমরা অলরেডি প্লাজমিড দেখে ফেলছি, এরকম না, দেখো এরকম, এইটা হচ্ছে একটা প্লাজমিড, ধরো বৃত্তাকার ডিএনএ আমরা বলতে পারতেছি। তাহলে ফার্স্টে হচ্ছে কি এই প্লাজমিডের বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখি। প্লাজমিড হচ্ছে কি বৃত্তাকার, এই প্লাজমিড হচ্ছে কি দ্বিসূত্রক ডিএনএ, বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ। এটা কাদের থাকে, ব্যাকটেরিয়ায় থাকে, মাইটোকন্ড্রিয়ায় থাকে, এবং কি তোমার প্লাস্টিডে থাকে। কাদের থেকে, বিএমপি তে থাকে। আমরা অনেকে বিএনপি রে কি বলি, বিএমপি বলি। আচ্ছা যাই হোক, আমরা ওইদিকে না যাই। তাহলে আমরা কি বলতে পারি, বিএমপি, ব্যাকটেরিয়া, মাইটোকন্ড্রিয়া এবং কি প্লাজমিডের মধ্যে থাকে। এবং সর্বপ্রথম প্লাজমিডটা কোথায় দেখা যায়, সর্বপ্রথম প্লাজমিড দেখা যায় কোথায়, ইকোলাইতে। কোথায়, ইকোলাই। আমরা এখানে ইকোলাইটা খুবই ইম্পর্টেন্ট মনে রাখবো। এবং সর্বপ্রথম যিনি দেখতে পান তার নাম কি, ল্যাডারবার্গ। তাহলে আমরা কি পড়লাম, সর্বপ্রথম প্লাজমিড দেখা যায় কোথায়, ইকোলাইতে, এবং যিনি সর্বপ্রথম দেখতে পান তার নাম কি, ল্যাডারবার্গ। এবং প্রতিকোষে কতগুলো থাকে, 1 থেকে 1000, এগুলো খুবই কম আসে, এগুলো খুবই কম আসে, বুঝছো। এবং এটার ভরটা যদি দেখি, এটা ওজন 10⁶ থেকে 200 ইন্টু
10⁶ ডাল্টন। 10⁶ থেকে 200 ইন্টু 10⁶ ডাল্টন। এবং এটার মধ্যে কি থাকতেছে, অল্প পরিমাণে জিন থাকে, এইটার মধ্যে জাস্ট অল্প জিন থাকে, এটা একটু মাথায় রাখো, জাস্ট অল্প পরিমাণে জিন এটার মধ্যে অবস্থান করে। ঠিক আছে, এরপর আসো প্রকারভেদ। তো প্লাজমিডকে মূলত আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, এফ ও এফ প্রাইম প্লাজমিড, আর প্লাজমিড এবং কি কোল প্লাজমিড, এই তিনটা ভাগে আমরা ভাগ করতে পারি। চলো আমরা প্রকারভেদটা একটু ভালো করে দেখি, খুবই গুরুত্বপূর্ণ, আমরা একটু দেখি, এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো প্লাজমিডের প্রকারভেদ। দেখো প্লাজমিডের প্রকারভেদে যদি যাই, আমরা নাম্বার 1-এ পাবো হচ্ছে কি এফ ও এফ প্রাইম প্লাজমিড। দেখো এফ ও এফ প্রাইম প্লাজমিড। তো এফ তে কি বোঝায়, এফ তে বোঝা হচ্ছে কি ফার্টিলিটি, এফ তে কি বোঝাচ্ছে ফার্টিলাইজেশন বা নিষেধ। তাহলে আমরা বুঝতে পারতেছি এই এফ ও এফ প্রাইম প্লাজমিডটা কিসে, যৌন প্রজননে ব্যবহার করছে। এফ মানে কি, এফ মিন্স হচ্ছে তোমার কি ফার্টিলিটি, তাহলে এটা কিসে ব্যবহার করা হচ্ছে, যৌন প্রজননে। এটা ব্যবহার হচ্ছে কিসে, যৌন জননে। ওকে, 2 নাম্বার আসো, আমাদের কি আর প্লাজমিড। আর মানে কি, আর মানে হচ্ছে তোমার কি মানে রেজিস্ট্যান্স, মানে কি প্রতিরক্ষা দিবে। আচ্ছা, এই আর প্লাজমিড কিসে থাকবে, অ্যান্টিবায়োটিক প্রতিরোধী। কিসে থাকবে, অ্যান্টিবায়োটিক। জাস্ট মনে রাখবা কি এখান থেকে অ্যান্টিবায়োটিক, আর মানে কি রেজিস্ট্যান্স, মনে রাখবা কি অ্যান্টিবায়োটিক, এটা একটু মাথায় রাখবা। এবং মনে রাখবা এটার মধ্যে 6টি অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন। কয়টি, অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন। তাহলে কি মনে রাখবো আমরা, এটা অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন। এখানে কয়টি থাকবে, 6টি। তাহলে কয়টা থাকবে টোটাল, 6টি। এবং ফাইনালি আসো 3 নাম্বার কোল প্লাজমিড। কোল, তাহলে কোল প্লাজমিডটা মূলত কি করে জানো, এই কোল থেকে আসে কি জানো, কোলিসিন। এই কোল থেকে আসে কি, কোলিসিন, মনে রাখবা এই কোল থেকে আসে কি, কোলিসিন। এই কোলিসিনের কাজটা কি, ইকুলাইকে ধ্বংস করা। এটা কাজ কি, ইকুলাইকে ধ্বংস করা। তাহলে কি বললাম আমরা, 3টা প্লাজমিড বললাম, এফ ও এফ প্রাইম প্লাজমিড। এফ থেকে হচ্ছে কি ফার্টিলাইজেশন বা ফার্টিলিটি, যৌন জননে কাজ করতেছে। আর মানে কি রেজিস্ট্যান্স, মানে কি অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন, যেখানে আমরা 6টা মাত্র কি পাবো, আমরা মাত্র 6টা অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন পাবো, জিন পাবো। তারপর দেখো কোল প্লাজমিড, এটা কোল থেকে আমরা কি কোলিসিন নামক প্রোটিনটা পাই। এই কোলিসিনের কাজ কি, ইকোলাইকে ধ্বংস করা। আরেকটা জিনিস আছে কি ভিব্রিওসিন, ওইটা প্লাজমিডে না, এটা পড়বে কি আমরা ভিব্রিওসিন। তো ভিব্রিওসিন কি করে, ভিব্রিও কলেরাইকে ধ্বংস করে। ভিব্রিও কলেরাইকে কি করতেছে, ধ্বংস করে। যা শেষ। ওকে, এই হচ্ছে কি আমাদের প্লাজমিডের সকল কিছু। ওকে, তারপর আসো দেখি আমাদের এখন আসো, এই যে আমি বাহকটা নিলাম, এই বাহকটা কি আমার নির্দিষ্ট স্থানে কাটতে হবে না। তাহলে মনে রাখবা কাটাকাটি যত এনজাইম আছে সবের নাম কি, রেস্ট্রিকশন এনজাইম। কাটাকাটি এনজাইমের নাম কি, রেস্ট্রিকশন এনজাইম। কাটাকাটির এনজাইম মানে কি, রেস্ট্রিকশন এনজাইম। তাহলে আমরা কি বলতে পারি, যত জায়গায় কাটতে হবে সেখানে হচ্ছে কি রেস্ট্রিকশন এনজাইম বা বায়োলজিক্যাল নাইট বলা হয়। এই রেস্ট্রিকশন এনজাইমকে কি বলা হচ্ছে, বায়োলজিক্যাল নাইট বা আণবিক কাঁচি বলা হয়। অথবা আমরা এটাকে কি বলতে পারি, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসও বলতে পারি। আমরা কি বলতে পারি, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসও বলতে পারি। এখন আসো এই রেস্ট্রিকশনকে আমরা টোটাল 5টা দেখতে পারি। তাহলে দেখো কোনগুলো রেস্ট্রিকশন এনজাইম, যেমন আমরা বলতে পারি, এগুলো একটু মনে রাখো। দেখো তাহলে কি মনে রাখবো, বিএইচই, প্রথমে মনে রাখবো কি বিএইচই, বিএইচই। তারপর আমরা কি মনে রাখবো, এইচএম, বিএইচইএইচএম। তাহলে বি হচ্ছে কি, মনে রাখবা বিএএম, বাম, এইচআই। তারপর এইচ থেকে মনে রাখবো কি, হিন্দ 3 ট্রিপল আই। ঠিক আছে, এরপর আসে ই, ই থেকে মনে রাখবো কি, ইকো, বা আমরা এমনি মনে রাখতে বাম, হিন্দ, ইকো, এমনি মনে রাখতে পারি বাম, হিন্দ, ইকো, এটা দিয়ে আমরা মনে রাখতে পারি বাম, হিন্দ, ইকো দিয়েও মনে রাখতে পারি। এরপর কি এইচপিএ এবং কি এমবিও, শেষ। ওকে, এইচপিএ, এমবিও, এইচপিএ টু এমবিও 1, জাস্ট এই 5টা নাম মনে রাখে, এগুলো হচ্ছে কি রেস্ট্রিকশন এনজাইম। এখন আসলে জোড়া লাগাইতে হবে, তুমি কাটা লাগাইলা, তো তাইলে কি করলাম আমরা, আমরা
প্রথমত কি কাঙ্ক্ষিত ডিএনএ কে নির্বাচন করছি, তারপর বাহক নির্বাচন করলাম, আমরা কি করলাম কাটলাম, কাটার পর এখন আমার কি করতে হবে, এখানে জোড়া লাগাইতে হবে। একটা অংশ কি আমি ধরো জারটাকে চেঞ্জ করব, তার অংশটা নিয়ে আসছি, আর যার মধ্যে লাগাবো তারটাও নিয়ে আসছি। এখন দুইটাকে কি করতে হবে, আমার ধরো জোড়া লাগাইতে হবে। সরি, ধরো আমি কি করলাম, এইটার ডিএনএটা নিয়ে আমি অন্য জায়গায় লাগাবো, এইটার ডিএনএটাকে কি করলাম, আমি কাটলাম, কাটার পরে এটা আমি কোথায় লাগাইলাম, বাহক হিসেবে। অর্থাৎ কি বাহক মানে কি, ধরো তুমি কি করলাম, একটা জায়গা থেকে মাটি কাটলা, মাটি কেটে কি করবা, আরো 10 কিলোমিটার দূরে তুমি নিয়ে যাবা, ওইখানে নিয়ে এটাকে ভরাট করবা। তাহলে তুমি যে মাটিটা কাটলা, মাটিটা কি দিয়ে নিয়ে যাবা, ট্রাক দিয়ে নিয়ে যাবা বা লরি দিয়ে নিয়ে যাবা। তাহলে এই যে ট্রাকটা, এটা হচ্ছে কি প্লাজমিড। এখন প্লাজমিডের মধ্যে নিয়ে আমি লাগাবো। তুমি যে ট্রাকের মধ্যে মাটি তুলো, তোমার কি এটা কিছু লাগবে না? সেই লাগানোর জন্য যে এনজাইমটা, সেটা হচ্ছে কি জোড়া লাগানোর যে এনজাইম, সেটা হচ্ছে কি লাইগেজ এনজাইম। লাইগেজ এনজাইমের কাজটা কি, লাইগেজ এনজাইমের কাজ হচ্ছে কি তোমার জোড়া লাগানো করা। বুঝাইতে পারছি? আচ্ছা, এরপর আসো পোষক নির্বাচন। দেখো পোষক নির্বাচন করতে হবে। এখন তুমি পোষক নির্বাচন করার জন্য কোন প্রক্রিয়া লাগে জানো, হিট শক। এই পোষক নির্বাচন করে কি দিয়ে, হিট শক দিয়ে। দেখো এখানে হিট শক পদ্ধতিতে তোমার কি করা হয়, পোষকটা নির্বাচন করা হচ্ছে। পোষক বলতে কি বোঝায়, সাধারণত তুমি কোন একটা ব্যাকটেরিয়াতে নিয়ে এটা প্রবেশ করাবে, এটা হচ্ছে কি মূলত পোষক নির্বাচন। রিকম্বিনেন্ট ডিএনএ মূল্যায়ন, এখন তোমার ডিএনএটা কি ঠিকঠাক মতো লাগছে কিনা, এইটার জন্য কি করতে হবে, মূল্যায়ন করতে হবে। তাহলে রিকম্বিনেন্ট ডিএনএ মূল্যায়নের জন্য 3টা প্রক্রিয়া আছে। দেখো আমরা মনে রাখবো রিকম্বিনেন্ট ডিএনএ মূল্যায়ন, রিকম্বিনেন্ট ডিএনএ মূল্যায়ন। তাহলে রিকম্বিনেন্ট ডিএনএ মূল্যায়নের জন্য আমরা কয়টা প্রক্রিয়া পাবো, টোটাল 3টা প্রক্রিয়া পাবো। তাহলে এক নম্বর হচ্ছে পিসিআর পদ্ধতি, পলিমারেজ চেইন রিঅ্যাকশন। তাহলে পিসিআর মানে কি, পলিমারেজ চেইন রিঅ্যাকশন, চেইন রিঅ্যাকশন, এটা হচ্ছে পিসিআর পদ্ধতি। এরপর আসো রেস্ট্রিকশন ডাইজেশন, রেস্ট্রিকশন বেশিক্ষণ লাগবে না, আধা ঘন্টা শেষ করে দিব, রেস্ট্রিকশন ডাইজেশন। এন্ড ফাইনালি আসা হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বার হচ্ছে কি আমাদের জেনেটিক প্রুফ। এই হচ্ছে 3টা পদ্ধতি। তাহলে আমরা কি কি পাইলাম বলো, পিসিআর বা পলিমারেজ চেইন রিঅ্যাকশন, রেস্ট্রিকশন ডাইজেশন এবং জেনেটিক প্রুফ, এই 3টা পদ্ধতি আমরা এখানে পেয়ে গেলাম। তাহলে এই 3টা হচ্ছে কি আমাদের গেল। ওকে, এরপর আসা হচ্ছে আমরা এখানে আমরা আবার আসি। তাহলে পোষক নির্বাচন, ডিএনএ কে মূল্যায়ন করলাম, এগ্রু ব্যাকটেরিয়ামে স্থানান্তর। আচ্ছা, এগ্রু ব্যাকটেরিয়ামে স্থানান্তর বুঝছো। এরপর আসলে লাস্টে হচ্ছে তোমার কাঙ্ক্ষিত ডিএনএ কে এগ্রু ব্যাকটেরিয়াম দ্বারা স্থানান্তর করবো। শেষ, কাঙ্ক্ষিত ডিএনএ কে কি করবো, এগ্রু ব্যাকটেরিয়াম দ্বারা আমি একদম জায়গা মতো স্থানান্তর করে দেবো। এটা হচ্ছে আমার ফুল প্রক্রিয়াটা। বুঝাইতে পারছি? এই হচ্ছে আমাদের 8টা প্রক্রিয়া গেল। ওকে, এখানে তোমার এগ্রি ব্যাকটেরিয়াম স্থানান্তরের ক্ষেত্রে টিআই প্লাজমিড থাকবে। কোন প্লাজমিড, টিআই প্লাজমিড। এটা এগ্রিতে না মনে বাউতে আসছিল। যাই হোক, আমি একটা সামারি দিলে পরে আরো ক্লিয়ার হয়ে যাবো ইনশাল্লাহ। এরপর আসো আমাদের লাস্ট এখানে। ওকে, এখন রিকম্বিনেন্ট ডিএনএ কে তুমি যে পোষকে প্রবেশ করাবা, তাহলে ধরো তুমি ট্রাকটা নিয়ে আসলো, ট্রাকটা আনার পরে তুমি কি করবে, একটা গোডাউনে প্রবেশ করাবা। ধরো গোডাউনে প্রবেশ করানোর জন্য তোমার কিছু প্রক্রিয়া আছে। কি আছে? কিছু প্রক্রিয়া আছে। এখানে তুমি কয়েকটা পদ্ধতিতে তুমি করতে পারো। দেখো কয়েকটা পদ্ধতি, যেমন নাম্বার 1 হচ্ছে কি প্রত্যক্ষ ভৌতিক পদ্ধতি বা কি ভৌত প্রক্রিয়া। নাম্বার 2 হচ্ছে কি তোমার এখানে প্রত্যক্ষ রাসায়নিক প্রক্রিয়া। তারপর কি ভেক্টর ব্যবহার প্রক্রিয়া। এখন দেখো ভৌত প্রক্রিয়া, রাসায়নিক প্রক্রিয়া এবং কি ভেক্টর বাহক প্রক্রিয়া। তাহলে আমরা একটু লাস্টের দিক থেকে পড়ি, এগুলো খুবই সহজ। ভেক্টর বাহক মানে কি তোমার এখানে বাহক থাকবে। এখানে বাহকটা কেমন হইতে পারে, যেমন কি এগ্রু ব্যাকটেরিয়াম। এগ্রু ব্যাকটেরিয়াম, এখানে বাহকের মধ্যে কি থাকবে জানো, কোন একটা ব্যাকটেরিয়া বা ভাইরাস। বাহক তার কোনো মানে জড় বস্তু হইতে পারে না বা একদম স্থির বস্তু হইতে পারে না, তাই না? আমরা এটা দেখলে বুঝতে পারবো। তার মানে কি এখানে কোন একটা ব্যাকটেরিয়া অথবা কি ভাইরাস হইতে পারে বাহকের ক্ষেত্রে। ব্যাকটেরিয়া হইতে পারে অথবা কি ভাইরাস হইতে পারে। তাহলে ব্যাকটেরিয়া যেমন ধরো কি এগ্রো ব্যাকটেরিয়াম, ভাইরাসের মধ্যে কি টিএমপি, এগুলো হচ্ছে কি ভেক্টর ব্যবহারের মাধ্যমে। তারপর আসো প্রত্যক্ষ রাসায়নিক প্রক্রিয়া। তাহলে এখানে কি অবভিয়াসলি কোন একটা কেমিক্যাল রিঅ্যাকশন থাকবে। এখানে কি থাকবে, অবভিয়াসলি কোন একটা কেমিক্যাল রিঅ্যাকশন থাকবে। তাহলে যেমন ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড একটা রাসায়নিক যৌগ। এটা কিসের মাধ্যমে হয়, এটা হচ্ছে কি হিট শক। এইটাই মূলত কি আমাদের যে প্রক্রিয়াটা পড়লাম এখানে ইউজ করা হয়, হিট শক। তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড বা হিট শক। লাইপোজোম, এগুলা কি কেমিক্যাল। এখন দেখো ভৌতিক প্রক্রিয়া বা ভৌত প্রক্রিয়া, যেগুলোতে কোনো প্রকার কেমিক্যাল ইউজ করতেছি না, আমরা দেখো এগুলা ইজিলি বুঝতে পারবো।
আমরা দেখো এগুলো ইজিলি বুঝতে পারবো। যেমন ধরো ইলেকট্রোপোরেশন, ইলেকট্রোপোরেশন বোঝাই যাচ্ছে প্রত্যক্ষ প্রক্রিয়া মানে ভৌতিক প্রক্রিয়া। মাইক্রো ইনজেকশন বোঝাই যাচ্ছে ভৌতিক প্রক্রিয়া। বায়োলজিক্স বোঝাই যাচ্ছে। তাহলে আমরা কি বললাম যে ভৌতিক প্রক্রিয়া হচ্ছে কি ইলেকট্রোপোরেশন, এটা আসতে পারে। মাইক্রো ইনজেকশন বায়োলজিক। রাসায়নিক বললাম কি ক্যালসিয়াম ক্লোরাইড বা হিরসম, এবং কি লাইপোজোম। ফাইনালি ভেক্টর বাহক দ্বারা বললাম কি অ্যাগ্রোব্যাকটেরিয়াম এন্ড টিএমভি। শেষ। জীব প্রযুক্তির ব্যবহার দেখো, যেমন আমরা নরমালি তরমুজ খাইলে তরমুজের মধ্যে কি ডিস্টার্ব করে আমাদের হচ্ছে কি, ধরো তরমুজের মধ্যে যে ইটা থাকে না, তোমার কি যেন বলে, বীজগুলো খুবই ডিস্টার্ব করে। তার মানে দেখো বীজহীন তরমুজ উৎপন্ন করা। সুপার রাইস, প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। সালফার যুক্ত ঘাস, যেটা হচ্ছে কি ভেড়ার চামড়াটাকে ভালো রাখে বা লোমটাকে ভালো রাখে। পোকা প্রতিরোধী ভুট্টা, বিটি কটন, যেটা তুলা, বিটি মানে বিটি কর্ন, এটা হচ্ছে কি বিটি কটন। দ্যুতিময় তামাক গাছ মানে জল জল করবে। ইনসুলিন, এগুলো হচ্ছে কি জীব প্রযুক্তি সাকসেস। আমরা একটু একদম ইন ডিটেলস একটু দেখার চেষ্টা করি। তাহলে দেখো প্রথমত আসো উপকারী দ্রব্য। আমরা যদি সাকসেসের ক্ষেত্রে যাই, এক নম্বর আমরা কি দেখবো যে কি কি উপকারী দ্রব্যগুলো পাইছি আমরা। দেখো তাহলে এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কেন আসলে, এটা আসলে আমাদের মানব কল্যাণ বা উন্নয়নের জন্য। উন্নয়ন বলতে কি আমাদের জীবনটাকে সহজ করার জন্য, তাই না? এই জন্যই তো মূলত। তাহলে যেমন ধরো প্রথমে আসে কি তামাক গাছ থেকে উপকারীর মধ্যে আমরা এক নম্বরে পড়বো হচ্ছে কি যে তামাক গাছ আছে না, এই তামাক থেকে মূলত হচ্ছে কি আমাদের এখানে পাওয়া যায়। মানে এই প্রক্রিয়ায় তামাক থেকে তামাক গাছ থেকে হেপাটাইটিস বি উৎপাদন, হেপাটাইটিস বি উৎপাদন করা। তাহলে দেখো হেপাটাইটিস বি এর ওষুধ, সরি হেপাটাইটিস বি ভ্যাকসিন উৎপাদন করা, হেপাটাইটিস বি ভ্যাকসিন উৎপাদন করা। তামাক গাছ থেকে কি হেপাটাইটিস বি এর ভ্যাকসিন উৎপাদন করছে। তোমার এই উপকারী দ্রব্য, এটা হচ্ছে একটা উপকারী দ্রব্যের মধ্যে পড়ছে। তাহলে দেখো তামাক গাছ থেকে হেপাটাইটিস বি এর ভ্যাকসিন উৎপাদন করা হচ্ছে। আচ্ছা, এরপর আসো তোমার প্রতিকূল উত্তরণ, বিভিন্ন প্রতিকূলতা উত্তরণ করছে এটা আমাদের। যেমন প্রতিকূলতা উত্তরণ, প্রতিকূলতা উত্তরণ। তাহলে আমরা এখানে বলতে পারি কি ধরো লবণাক্ত সহিষ্ণু পিনাট উৎপাদন করা। তাহলে কি মনে রাখবো আমরা এখান থেকে, লবণাক্ত সহিষ্ণু পিনাট, অর্থাৎ এক ধরনের বাদাম, পিনাট উদ্ভাবন লবণাক্ত সহিষ্ণু। তাহলে এটা কি নরমালি লবণাক্ততার মধ্যে কি বাদাম হয় না। তো জীব প্রযুক্তির মাধ্যমে এমন একটা প্রক্রিয়া করা হয়েছে যে লবণাক্ত সহিষ্ণু পিনাট উদ্ভাবন করছে। অর্থাৎ এইটার মাধ্যমে তুমি লবণাক্ত থাকলেও তুমি কি করতে পারবা, পিনাট উদ্ভাবন করতে পারবা। এরপর সেটা আগাছানাশক, খুব ইম্পর্টেন্ট। তাহলে দেখো কৃষি ক্ষেত্রে অনেক আগাছার অনেক ডিস্টার্ব আছে না, তাহলে কি উইডিং এর জন্য আর কি দেখো আগাছানাশক, তাহলে মনে রাখবা মানে পৃথিবীতে 78টি গুরুত্বপূর্ণ আগাছা আছে, মানে খুবই ডেঞ্জারাস। এই 78টি ডেঞ্জারাস আগাছার মধ্যে বা বিপজ্জনক আগাছার মধ্যে 76টিকে ধ্বংস করতে পারে এরকম একটা আগাছানাশকের নাম হচ্ছে গ্লাইফসেট। তাহলে আগাছানাশক কে এখানে আমরা মনে রাখবো কি গ্লাইফসেট। এই গ্লাইফসেট কি করে তোমার 78টি বিপজ্জনক আগাছা, 78টি বিপজ্জনক আগাছার কয়টিকে ধ্বংস করে, 76টিকে ধ্বংস করে ফেলে। কয়টিকে? 76টি ধ্বংস করে। ওকে, এইটাও কি একটা ভালো কাজ করছে, তাই না? এরপর আসো পোকা প্রতিরোধী, এটা বেশি আসে 4 নম্বর। আসো পোকা প্রতিরোধী। তাহলে পোকা প্রতিরোধী বলতে আমরা এখানে কাকে পাচ্ছি দেখো, এখানে পোকা প্রতিরোধী বলতে যেমন কি বিটি কটন, এটা হচ্ছে সর্বপ্রথম বেসিলাস থুরিনজিয়েন্সিস। তাহলে আমরা কি পাবো এখানে, বিটি কটন। যেমন ধরো বিটি কটন, এই বিটি মানে কি বেসিলাস থুরিনজিয়েন্সিস, এটা হচ্ছে কি বিটি কটন। তাহলে বিটি কটন আছে। তারপর যেমন আমরা বলতে পারি কি বিটি কর্ন আছে, এই জিনিসগুলো বিটি কটন, বিটি কর্ন, ঠিক আছে, এই জিনিসগুলো মূলত পাওয়া যায়। এরপর আমরা মনে রাখবো কি গুণগত মান উন্নয়ন। তাহলে এটা হচ্ছে কি পোকা প্রতিরোধ, এগুলো পোকা প্রতিরোধ করে। ওকে, তারপর আমরা হচ্ছে কি আমরা চলে যাব গুণগত মান উন্নয়নের ক্ষেত্রে। তাহলে গুণগত মান,
গুণগত মানের ক্ষেত্রে মনে রাখবো যে তোমার সাধারণত ভেড়া যে ঘাসগুলো খায়, এই ঘাসগুলো আসলে তোমার ধরো ভেড়ার লোমটাকে ভালো করে তৈরি করতে পারে না। ভেড়া থেকে আমরা মূলত কিট পাই, মাংস পাই। ভেড়ার লোমটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভেড়ার লোম থেকে আমরা শীতের বস্ত্রগুলো তৈরি করতে পারি সাধারণত। তাহলে দেখো এই লোমটা যাতে ভালো হয় এবং খুবই বেশি পরিমাণে লোম হয়, এই জন্য কি ভেড়াকে প্রয়োজন কি সালফার যুক্ত ক্লোভার ঘাস খাওয়ানো। তাহলে দেখো এটা হচ্ছে কি তোমার সাধারণত ক্লোভার ঘাস। দেখো এই ক্লোভার ঘাস কি করে সাধারণত কি সালফারের অভাব পূরণ করে। তাহলে কি ঘাস? ক্লোভার ঘাস। এই ক্লোভার ঘাসের কাজটা কি? এটা কাজ হচ্ছে কি সালফারের অভাব পূরণ। তাহলে এটা কি ভেড়ার জন্য, স্লাইডটা ভালো করে পড়ে আর কিচ্ছু পড়া লাগবে না। ভেড়ার জন্য কি করে? সালফারের অভাব পূরণ করে। ভেড়ার জন্য সালফারের অভাব পূরণ করে। এটা হচ্ছে কি সাধারণত ক্লোভার ঘাস। ঠিক আছে, এরপরে সব খুবই গুরুত্বপূর্ণ জিনিস, আমরা হচ্ছে কি গোল্ডেন রাইস বা সুপার রাইসে চলে যাব। সুপার রাইস বা গোল্ডেন রাইস, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কয় নাম্বার? আমাদের হচ্ছে কি 6 নাম্বার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো সুপার রাইস এইটা সব থেকে বেশি আসে, সুপার রাইস বা গোল্ডেন রাইস। এই সুপার রাইস বা গোল্ডেন রাইসটা কি? এটা মূলত কোত্থেকে উৎপন্ন হচ্ছে? এটা হচ্ছে কি জাপানিকা নামক রাইস থেকে উৎপন্ন হচ্ছে। কোত্থেকে উৎপন্ন হচ্ছে? জাপানিকা উদ্ভিদ থেকে। এটা কোত্থেকে উৎপন্ন হচ্ছে? এইটা জাপানিকা উদ্ভিদ থেকে উৎপন্ন। এটা খুবই গুরুত্বপূর্ণ যে জাপানিকা উদ্ভিদ থেকে উৎপন্ন। তাহলে কোত্থেকে উৎপন্ন হচ্ছে? এটা জাপানিকা নামক উদ্ভিদ থেকে এই সুপার রাইসটা উৎপন্ন হচ্ছে। এটা মাথায় রাখবা। তাহলে কোত্থেকে উৎপন্ন হচ্ছে? জাপানিকা নামক উদ্ভিদ থেকে উৎপন্ন এটা হচ্ছে। এরপর মনে রাখবা এই সুপার রাইসের মধ্যে মূলত কি থাকে? এটার মধ্যে থাকে হচ্ছে কি সাধারণত, এটার মধ্যে থাকবে কি জানো? এক হচ্ছে কি ভিটামিন এ, বা আমরা বলতে পারি কি এটাকে বিটা ক্যারোটিন। ভিটামিন এ থাকে, অথবা কি আমরা বলতে পারি কি বিটা ক্যারোটিন। ওকে, এই ভিটামিন এ বা বিটা ক্যারোটিন তৈরি করে কে জানো? ড্যাফোডিল। আচ্ছা, এখন দেখো এটার মধ্যে ভিটামিন এ বা বিটা ক্যারোটিন তৈরির জন্য কয়টা জিন থাকে? 4টি জিন থাকে। ভিটামিন এ বা বিটা ক্যারোটিন তৈরির জন্য 4টি জিন, এবং আরো 3টি জিন থাকে যারা হচ্ছে কি এখানে মনে রাখবা আয়রন উৎপাদন করে। তাহলে কি উৎপাদন করে? আয়রন। তাহলে আয়রনের জন্য কয়টি জিন থাকবে এখানে? 3টি জিন। ঠিক আছে, তাহলে আমরা এটা খুবই মনোযোগ দিয়ে পড়বো। সুপার রাইস বা ভিটামিন এ এর উৎকৃষ্ট উৎস সুপার রাইস বা গোল্ডেন রাইস, যেটা হচ্ছে কি জাপানিকা নামক উদ্ভিদ থেকে উৎপন্ন হয়, এবং এটা হচ্ছে কি ভিটামিন এ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এবং এই ভিটামিন এ বা বিটা ক্যারোটিন 4টি জিন থাকে, এবং কি আয়রনের মধ্যে হচ্ছে কি 3টি জিন থাকে। এই দুইটা জিনিস আমরা এখান থেকে পেয়ে থাকি। এইটা গেল হচ্ছে কি সুপার রাইস বা আমাদের গোল্ডেন রাইসের ক্ষেত্রে। এরপর হচ্ছে কি নাইট্রোজেন সংবন্ধনকারী জিন। 7 নম্বরে চলো আমাদের। নাইট্রোজেন সংবন্ধন করে কে? নাইট্রোজেন সংবন্ধনকারী জিন। নাইট্রোজেন সংবন্ধন করা হচ্ছে তোমার নিফ জিন। নাইট্রোজেন সংবন্ধনকারী নিফ জিনের নাম কি? নিফ জিন। ওকে, তারপর আসো জোনাকি পোকায় থাকবে কে? এরপর আসো দেখি জোনাকি পোকা। এই জোনাকি পোকায় থাকবে হচ্ছে কি লুসিফেরিন। এই জোনাকি পোকায় থাকবে লুসিফেরিন। ঠিক আছে, তো এই জিনিসগুলো তোমরা পড়লেই হয়ে যাবে ইনশাল্লাহ। এবং মনে রাখবা যদি বলা হয় কি বাংলাদেশে সর্বপ্রথম জেনেটিক্যালি মডিফাইড ফসল কোনটা? বাংলাদেশে সর্বপ্রথম জেনেটিক্যালি মডিফাইড কোনটা হয়? বাংলাদেশে সর্বপ্রথম হচ্ছে তোমার কি মনে রাখবা জিএম ফসল হচ্ছে কি জানো? বিটি জিন। আচ্ছা, বিটি বেগুন বাংলাদেশে সর্বপ্রথম। বাংলাদেশে প্রথম জিএম ফসল সেটার নাম হচ্ছে কি বিটি বেগুন। ঠিক আছে, ওকে, জোনাকি পোকায় লুসিফেরিন এবং কি ইতেই থাকতেছে। আচ্ছা, চলো আমরা আমরা এখানে বিভিন্ন জিন পাবো। তুমি দেখবা অনেক সময় অনেক জায়গা হচ্ছে কি বিভিন্ন জিনের কথা বলা আছে, আর আমরা হচ্ছে কি এক নজরে সকল জিনকে আমরা একটু দেখে নিই। এক নজরে সকল জিন, চলো আমরা একদম এক নজরে সকল জিনকে আমরা দেখে ফেলি। চলো আমরা একটু এক নজরে সকল জিনকে দেখে ফেলি। ফার্স্টে আসো ক্রিস্টাল 1 এসি। দেখো 1 নাম্বার
ক্রিস্টাল 1 AC। এরপর 2 নাম্বার হচ্ছে ধরো নিফজিন। 2 নাম্বার হচ্ছে ধরো আমরা দেখলাম কি নিফজিন। ওকে, 3 নাম্বার আমরা দেখতে পারি কি সিএসপি বি জিন, সিএসপি বি। 4 নাম্বার দেখতে পারি কি এটি NHXI। একটু কঠিন লাগতে পারে বাট একটু দেখে রাখলে ভালো, এগুলো একটু দেখে রাখো। হ্যাঁ, তাহলে প্রথমে আসো ক্রিস্টাল, এটা হচ্ছে কি পতঙ্গ প্রতিরোধে। এই জিন হচ্ছে কি পতঙ্গ প্রতিরোধে। ওকে, তারপর আসো নিফজিন। নিফজিন তো আমরা জানি কি নাইট্রোজেন সংবন্ধন, তাই না? আমরা এটা জানি কি নাইট্রোজেন সংবন্ধন। তারপর আসো হচ্ছে কি সিএসপি। সিএসপি হচ্ছে কিসে জানো? খরা প্রতিরোধে। তাইলে এটা খুবই ইম্পর্টেন্ট, খরা প্রতিরোধ, সিএসপি। ফাইনাল হচ্ছে কি এটি। এটি থেকে মনে রাখবো এটা লবণাক্ত সহিষ্ণু। পিনাট উদ্ভাবন, তাহলে এই জিনগুলো মূলত কাজ করে। তাহলে লবণাক্ত সহিষ্ণু পিনাট উদ্ভাবনে কে এসিআই, মানে কি এসিআই না, বাট মনে রাখবো কি যে ATNSXI। ওকে, আর জাস্ট এটিটা মনে রাখো তাহলে হবে। আর খরা প্রতিরোধে সিএসপি, নাইট্রোজেন সংবন্ধন নিফজিন, এবং কি ক্রিস্টাল হচ্ছে কি পতঙ্গ প্রতিরোধে ব্যবহার করা হচ্ছে। এইটুকু জাস্ট মনে রাখো, তাইলে তোমাদের হয়ে যাবে। ওকে, তাহলে দেখো আমরা একটু দেখে নিই এখানে। ওকে, এখানে চার্ট দেওয়া আছে যে জীব প্রযুক্তি ব্যবহার গুলো দেওয়া আছে, যে হেপাটাইটিস বি ভ্যাকসিন তোমরা এখান থেকে পড়ে নিতে পারো, লবণাক্ত সহিষ্ণু পিনাট উদ্ভাবন, পোকা প্রতিরোধী বিটি কটন, আগাছা প্রতিরোধী গ্লাইফসেট, তারপর কি সুপার রাইসে গোল্ডেন রাইস, এবং কি ভিটামিন এ পাওয়া যায়, নাইট্রোজেন সংবন্ধন নিফজিন, জোনাকি পোকায় থাকে হচ্ছে কি লুসিফেরিন। জাস্ট একটু দেখে নিবা, তাইলে তোমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, এখন চলো হচ্ছে আমরা একটু চলে যাই। দেখো আমরা জীব প্রযুক্তির একটা ব্যবহার দেখি, তো জীব প্রযুক্তির ব্যবহারের মধ্যে ফার্স্টে যে জিনিসটা আসে সেটা হচ্ছে কি ইনসুলিন। তো ইনসুলিন তো আমরা চিনি, সাধারণ যে ইনসুলিনটা আছে সেটা কোত্থেকে পাওয়া যায়? আমরা অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে পাই। সাধারণত কোথায় পাচ্ছি এটাকে? আমরা অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে পাচ্ছি আমরা। কোন কোষ? বিটা কোষ বা বিকোষ। ঠিক আছে, এই বিকোষ থেকে আমরা বা বিটা কোষ থেকে ইনসুলিনটা পাই। তো ইনসুলিন জিনিসটা কি? এক প্রকার হরমোন। আর এটা কি দিয়ে গঠিত হচ্ছে? প্রোটিন দ্বারা গঠিত। এটা কি দ্বারা গঠিত? প্রোটিনের দ্বারা গঠিত। প্রোটিন দ্বারা গঠিত হচ্ছে মূলত। তাহলে এটা কি এক প্রকার প্রোটিন নাকি? মানে এটা হচ্ছে এক প্রকার প্রোটিন। হরমোন মানে কি আমরা জানি প্রোটিন, তাহলে আমরা বলতে পারি কি ইনসুলিন জিনিসটা হচ্ছে কি এক প্রকারের প্রোটিন হচ্ছে। এখন আমরা তো জানি যে প্রোটিন গুলো কিসের মাধ্যমে গঠন হচ্ছে? অ্যামিনো অ্যাসিড দ্বারা। তাহলে এই যে ইনসুলিন গঠন হওয়ার জন্য এটা কি লাগবে? 51টি অ্যামিনো অ্যাসিড লাগবে, যেখানে চেইন এ তে থাকবে হচ্ছে তোমার কি 21টা অ্যামিনো অ্যাসিড, এবং চেইন বি এর মধ্যে থাকবে হচ্ছে কি তোমার 30টা অ্যামিনো অ্যাসিড। তাহলে এই অংশটা একটু মনে রাখবা যে তোমার ইনসুলিন এক প্রকারের প্রোটিন, বা এটাকে আমরা বলতে পারি কি হরমোন। এই ইনসুলিনটা গঠন হয় 51টি অ্যামিনো অ্যাসিড দিয়ে, যেখানে দুইটা চেইন থাকবে। চেইন এতে থাকবে 21টা, চেইন বিতে থাকবে 30টা অ্যামিনো অ্যাসিড থাকবে। তাহলে তোমাদের এটা মনে থাকবে। তাহলে ঠিক আছে, আচ্ছা, চেইন আকারে যুক্ত থাকবে আর কি। এখন দেখো এইটা সর্বপ্রথম বাজারজাত করা হচ্ছে কি নামে জানো? হিউমিলিন। তাহলে আমরা নর্মালি এটাকে ইনসুলিন হিসেবে চিনি, আর বাজারজাত করা হয় কি নামে জানো? হিউমিলিন নামে। যেহেতু বাজারে তো আসলে অনেক কিছু মানে নাম থাকে, যেমন সোডিয়াম ক্লোরাইড, এটা বাজারের নাম কি? খাদ্য লবণ। এক একজন এক একটা নাম দিয়ে বেচতেছে, তাই না? এক এক কোম্পানি এক একটা লবণ থাকতে পারে। বাট এখানে দেখো ইনসুলিনটা কি সর্বপ্রথম যখন এটা বাজারজাত করা হয়, বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে, তাদের হচ্ছে কি গ্লুকোজ লেভেলটা বেড়ে যায়, এবং এই ইনসুলিনের কাজটা হচ্ছে কি গ্লুকোজ লেভেল কমানো। আর ইনসুলিনের কাজটা কি? এটা হচ্ছে কি আমাদের রক্তে গ্লুকোজ লেভেলটাকে কমায়, গ্লুকোজ লেভেল কমায়, যাতে করে কি ডায়াবেটিসটা কমে যায়। এই জন্য কি অনেকে দেখবা ডায়াবেটিস হলে ইনসুলিন নিচ্ছে। বুঝাইতে পারছি? এটা মূলত হচ্ছে কি হয়, এবং এটা আবিষ্কার করেছেন কে? এই ইনসুলিনের আবিষ্কারকের নাম কি? স্যানজার। এটার আবিষ্কারকের নাম হচ্ছে স্যানজার, SANGER, স্যানজার এটা আবিষ্কার করেছেন। ওকে, তো এই জিনিসগুলো পড়বা। এবং বর্তমানে হচ্ছে কি তোমার কুসুম ফুল থেকে, দেখো বর্তমানে এটা কুসুম ফুল থেকে কি করা হয়? তোমার ইনসুলিন তৈরি করা হয়। বর্তমানে কুসুম ফুলের নির্যাস থেকে, কুসুম ফুল থেকে ইনসুলিন তৈরি করা হচ্ছে। বর্তমানে কুসুম ফুল থেকে, কুসুম না কুসুম ফুল থেকে ইনসুলিন তৈরি হয়। ওকে, এই হচ্ছে কি আমাদের ইনসুলিন নিয়ে সবকিছু। ওকে, আচ্ছা, তো ইনসুলিন আমাদের এখানে কমপ্লিট, এটুকু করলে হবে ইনশাল্লাহ। এর পরবর্তীতে আসলে ইন্টারফেরন। তো ইন্টারফেরনটা আমাদের এই চ্যাপ্টারে জাস্ট একটু দেওয়া আছে। এটা মূলত কি মানব জীবনের প্রতিরক্ষা, ওই চ্যাপ্টারের ডিটেইলস আছে। ইন্টারফেরন জিনিসটা হচ্ছে কি দেখো,
এটাকে আমরা, এটা হচ্ছে কি সাধারণত কি ভাইরাসের বিরুদ্ধে প্রতিরক্ষা দিবে। তার মানে ভাইরাসের বিরুদ্ধে প্রতিরক্ষা মানে কি ক্যান্সার প্রতিরক্ষা। তোমরা একটা কমন কোশ্চেন দেখবা আসে যে নিচের কোনটি ভাইরাসের বিরুদ্ধে প্রতিরক্ষা দিচ্ছে, নিচের কোনটি ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরক্ষা দিচ্ছে বা ক্যান্সার প্রতিরোধ করতেছে, সেটার নাম কি ইন্টারফেরন। ওকে, এখন মনে রাখবো হচ্ছে কি ইন্টারফেরন মানে কি একটা গ্লুকোজ এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত, অর্থাৎ কি এটাকে বলা হচ্ছে কি গ্লাইকোপ্রোটিন। এবং এই ইন্টারফেরনের বাণিজ্যিক নাম হচ্ছে কি জানো, বিটাফেরন। এই ইন্টারফেরনের বাণিজ্যিক নাম বিটাফেরন, এটা মনে রাখবা। ইন্টারফেরনের বাণিজ্যিক নাম হচ্ছে কি বিটাফেরন, তাহলে এইটুকু মনে রাখবা। ইন্টারফেরন কি করে, একটা গ্লাইকোপ্রোটিন, এটা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরক্ষা দিচ্ছে এবং কি ক্যান্সার প্রতিরোধ করতেছে, জাস্ট এই দুইটা লাইন পড়বা। এবং এটা বাণিজ্যিক নাম বিটাফেরন। তারপর আসো দেখি আমাদের এখন আসে কি জিনোম সিকোয়েন্সিং। দেখো আমরা একটু জিনোম সিকোয়েন্সিং এ যাই। এই জিনোম সিকোয়েন্সিং থেকে মনে রাখবো আমরা, দেখো মাস্টার ব্লুপ্রিন্ট, তাহলে এই জিনোমকে কি বলা হচ্ছে, মাস্টার ব্লুপ্রিন্ট। এবং মানবদেহে কয় জোড়া জিনোম আছে, এক জোড়া জিনোম পাওয়া যায়, এটা মনে রাখবা। এখান থেকে আরেকটা কথা মনে রাখবা যে উনাকে হয়তো বা তোমরা চিনো, উনি হচ্ছে ডক্টর মাকসুদুল আলম। উনি কি করেছেন, পাটের রহস্য উন্মোচন করেছেন। তাহলে জিনোম সিকোয়েন্সিং এর মাধ্যমে, মেডিকেল আসছিল যে জিনোম সিকোয়েন্সিং এর মাধ্যমে পাটের রহস্য উন্মোচন করেছেন কে, ডক্টর মাকসুদুল আলম। এবং উনি যেটা করেছেন, পাটে 120 কোটি ব্যাস থাকে, উনি কি করেছিলেন, পাটে কত কোটি, 120 কোটি ব্যাস নিয়ে গবেষণা করেছেন, 120 কোটি ব্যাস, ওইটা নিয়ে গবেষণা করেছিলেন উনি। আমরা এখান থেকে মনে রাখবো কি জিনোম সিকোয়েন্সিং। এইখান থেকে মেডিকেলে দুইটা প্রশ্ন আসছিল যে পাটের রহস্যকে উন্মোচন করেছেন ডক্টর মাকসুদুল আলম। এটা সম্ভবত 19-20 আসছে নাকি 18-19 আসছে। আর তোমার মাস্টার ব্লুপ্রিন্ট কোনটা, জিনোমকে বলা হচ্ছে, এটা 19-20 আসলে মেডিকেলের ক্ষেত্রে আসছিল। ঠিক আছে, গুরুত্বপূর্ণ অংশ কিন্তু এগুলো। এন্ড ফাইনালি আসো আমরা একটু দেখে হচ্ছে কি, আমরা লাস্টের দিকে চলে আসছি, ডিএনএ ফরেনসিক্স। তো ডিএনএ ফরেনসিকের কথা তোমরা শুনছো, তোমরা হয়তো অনেকে সিআইডি দেখছো, ক্রাইম পেট্রোল দেখছো, দেখো না এগুলা? তো এগুলাতে দেখবা ডিএনএ ফরেনসিকটা কিসে ইউজ করা হচ্ছে। দেখবা একজন কি করছে, একজনকে তোমার ধরো খুন করে ফেলছে, খুন করে সে কি করলো, ধরো কোন একটা আঙ্গুলে ছাপ রয়ে গেল, কোন একটা দেখবো, বিশেষ করে আদালতে আমরা দেখতাম যে ধরো তোমার একটু চামড়া রয়ে গেছে, ধরো মানে এর মধ্যে দুই পক্ষের মধ্যে যখন ধস্তাধস্তি হচ্ছে, তখন হয়তো একটা খামচি দিছে, খামচি দিয়ে ধরো মানে যে খুনি আছে তার একটু চামড়া রেখে দিছে, তো এই যে একটু চামড়া আছে এইটুক দিয়ে কি করে তোমার বের করে ফেলে। এটা কিভাবে, দেখো এগুলো আসলে ডিএনএ ফরেনসিকের মাধ্যমে। তো ডিএনএ ফরেনসিক মূলত কি অপরাধী শনাক্তকরণে ব্যবহার করা হচ্ছে, এটা হচ্ছে প্রথম। সেকেন্ড হচ্ছে কি পিতৃত্ব নির্ধারণ। তো বাংলা সিনেমার ক্ষেত্রে দেখবা, তো আমরা বলি না যে এই ওকে ওর বাবা, তো অনেক সময় আমরা বিভিন্ন মিমসেও দেখি যে দেখবা এটা কমন মিমস আছে যে তোমার বাচ্চা বাচ্চা কি করছে, ধরো এক পা তুলে ঘুমায় আছে, এক পা কি করছে উপরে তুলে ঘুমায় আছে, বাপও কি আছে তোমার এক পা উপরে তুলে ঘুমায় আছে। তো আমরা দেখি যে ক্যাপশনে কি থাকে যে ওদের ডিএনএ টেস্টের প্রয়োজন নাই, মানে কি মানে সেম বৈশিষ্ট্য আর কি। তো আমরা এটা বুঝি আর কি। তাহলে দেখো ডিএনএ কি করে, তোমার পিতৃত্ব নির্ধারণ এবং কি স্বজন নির্ধারণ, অপরাধী শনাক্তকরণ, পিতৃত্ব নির্ধারণ এবং কি স্বজন নির্ধারণের ক্ষেত্রে কি করা হচ্ছে, ডিএনএ এইটা তোমার ফরেনসিকটা ব্যবহার করা হচ্ছে। ওকে, এরপর আসো আমরা যাবো হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে জিন ক্লোনিং। আমরা এখন যাবো হচ্ছে তোমার জিন ক্লোনিং এর ক্ষেত্রে। তাহলে তোমরা জিন ক্লোনিং দিয়ে বুঝতেছো এটা কি, ক্লোন করা বা কপি করা। ক্লোন মানে কি বলতো দেখি, কপি করা, হুবহু কপি করবে, তাই না? তাহলে জিন ক্লোনিংটা কি করবে, জাস্ট হুবহু কপি করবে, আর কিছু না। এই জিন ক্লোনিং এর কাজটা কি, জাস্ট ক্লোন মানে কি বলতো দেখি, ক্লোন মানে হচ্ছে তোমার কি হুবহু কপি করা। ক্লোন মানে হচ্ছে কি কপি, জাস্ট হুবহু কপি, কপি পেস্ট করা, আর কিচ্ছু নয়। আচ্ছা, এখানে কি কোনো প্রকার চেঞ্জ আসবে বলো, এখানে কোনো পরিবর্তন হবে বলো, ক্লোনিং এর মধ্যে কোনো প্রকার পরিবর্তন হবে, কোনো প্রকার পরিবর্তন নেই, অর্থাৎ কোনো প্রকার পরিবর্তন হবে না। এখানে আমরা এটা মাথায় রাখবো যে কোনো প্রকার পরিবর্তন হবে না, কোনো প্রকার প্রকরণ হবে না, কোনো প্রকরণ সৃষ্টি হবে না, অর্থাৎ কি ভেরিয়েশন সৃষ্টি হবে না, প্রকরণ নেই। তারপর কি এখানে কি থাকবে, একই বৈশিষ্ট্য থাকবে, অর্থাৎ যার যে বৈশিষ্ট্য আছে সেমটাই থাকবে। এটাকে বলা হচ্ছে কি জিন ক্লোনিং বলা হচ্ছে। অর্থাৎ তুমি যখন কোনো একটা বৈশিষ্ট্য চেঞ্জ করতে চাইবা না, এটা কি অনেকটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যতিক্রম। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ কি করা হচ্ছে, তোমার বৈশিষ্ট্য চেঞ্জ আনা হচ্ছে, বা জিন ক্লোনিং এর মাধ্যমে কি বৈশিষ্ট্যের চেঞ্জ আনা হয় না, বুঝছো, একদম সেম টু সেম কপি। ওকে, এখন দেখো এটা দুই প্রকার হইতে পারে। এই জিন ক্লোনিংটা সাধারণত কয় প্রকার হয় জানো, দুই প্রকার হইতে পারে। আচ্ছা, দুই প্রকার কি কি দেখো, একটা হচ্ছে কি রিপ্রোডাক্টিভ ক্লোনিং, আর একটা হচ্ছে কি ডিএনএ ক্লোনিং। যদি তুমি ডিএনএ ক্লোনিং করো তাহলে কি ডিএনএ ক্লোনিং, আর একটা হচ্ছে কি রিপ্রোডাক্টিভ ক্লোনিং। আসবে না, এটা এগুলো আসে না। এরপর আসো তোমার রিপ্রোডাক্টিভ ক্লোনিং, এই যে এগুলো পড়াচ্ছে না, এগুলো আসবে না।
আসবে কোন জায়গায় সেটা আমি বলতেছি। এখন দেখো, মূলত আমরা যে ক্লোনিংটা নিয়ে পড়াশোনা করি সেটা হচ্ছে রিপ্রোডাক্টিভ ক্লোনিংটা। তাহলে আমরা একটু রিপ্রোডাক্টিভ ক্লোনিং নিয়ে একটু আলোচনা করি, চলো এইখানটা এটা একটু ভালো করে আলোচনা করি। রিপ্রোডাক্টিভ ক্লোনিং দেখো, সাধারণত সর্বপ্রথম রিপ্রোডাক্টিভ ক্লোনিংটা দেখা যায় কি জানো, ডলি নামক একটা ভেড়াই। তাহলে কোথায় দেখা যায় এটা? সর্বপ্রথম দেখা যায় হচ্ছে কি ডলি নামক ভেড়ায়। কোথায়? ডলি নামক ভেড়ায়। এই ডলি কিন্তু কোনো মেয়ে না, এটা কত সালে? 1996-এ। 1996 সালে সর্বপ্রথম ডলি নামক বেড়ায় হচ্ছে কি আমরা এই জিনিসটা দেখতে পাই 1996-এ। ওকে, এবং এই ডলির কোন কোষ থেকে সর্বপ্রথম জিন ক্লোনিংটা করা হয়? এই ডলির হচ্ছে কি স্তনগ্রন্থির কোষ থেকে, স্তন গ্রন্থির কোষ হতে সর্বপ্রথম জিন ক্লোনিংটা করা হয়েছিল। ঠিক আছে, এই জিনিসটা আমরা পড়বো। আরেকটা স্লাইড বাকি আছে, তাইলে আমাদের শেষ। পরে আমরা শুধু কোশ্চেন ব্যাংক সলভ করবো। জাস্ট আরেকটা স্লাইড বাকি আছে। তাহলে তোমরা জিন ক্লোনিংটা বুঝছো? ক্লোন মানে কি আমরা ডিরেক্টলি কপি করছি, আর কিচ্ছু না। ক্লোন মানে হচ্ছে আমরা ডিরেক্টলি কপি করছি। ওকে, আচ্ছা, ডলিটা একটু পরে, এই জায়গাটা ইম্পর্টেন্ট আছে। এন্ড নেক্সট আছে কি টিপিএ মানে কি টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। দেখো আমরা একটু টিপিএটা পড়ি। টিপিএ মানে হচ্ছে তোমার টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। এটা হচ্ছে কি টিপিএ। ঠিক আছে, এটা হচ্ছে আমরা বলতে পারি টিপিএ। তো এই টিপিএ এটা কি করে? প্লাজমিনোজেন, এই যে প্লাজমিনোজেন আছে না, এটা কি করে? প্লাজমাকে গলায়। এটা কি করে? প্লাজমা, রক্ত জমাটটা আছে না, এটা কি করে? এই প্লাজমিনোজেন মানে কি প্লাজমাকে গলিয়ে ফেলে। তাহলে এটা কি করে? প্লাজমা বা রক্তকে গলায়, রক্তকে বিগলন করে, মানে কি গলায় ফেলে। ওকে, এটা হচ্ছে কি টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। তাহলে এই যে বিগলনটা করতেছে, এটার জন্য দায়ী কে? স্ট্রেপ্টোকাইনেজ এনজাইম। স্ট্রেপ্টোকাইনেজ এনজাইম। তাহলে এটাও যদি আসে যে তোমার স্ট্রেপ্টোকাইনেজ এনজাইম কি করতেছে? রক্তকে যখন জমাট থাকে এটাকে বিগলন করে, তাহলে এটা কি স্ট্রেপ্টোকাইনেজ এনজাইম। ওকে, তো আমরা টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর পড়লাম, এন্ড ফাইনালি পড়ি কি বায়োফার্মিং। দেখো জাস্ট আরেকটা এক্সাম্পল পড়ে ফেলো, বায়োফার্মিং, তাইলে আমাদের হয়ে গেল বায়ো ফার্মিং। দেখো, তো বায়ো ফার্মিং থেকে আমরা যদি পড়ি তাহলে দেখো, যেমন ধরো আমরা বলতে পারি কি ছাগল থেকে স্পাইডার মিল্ক তৈরি করা। ছাগল থেকে স্পাইডার মিল্ক, এক্সাম্পল গুলো জাস্ট দেখবা, আর কিছু লাগবে না। স্পাইডার মিল্ক তৈরি করা, এটাই। ওকে, এটা ক্রোমোজোম সংখ্যা দেখবা, দ্য লাস্ট লাইন, এটাই লাস্ট লাইন, বেশিক্ষণ লাগেনি তাই না? ক্রোমোজোম সংখ্যা যদি যাই, যেমন আমরা বলতে পারি কি ইকুলাই থাকবে এক জোড়া, এই ক্রোমোজোম দুইটা আসে একটু, ইকুলাইতে এক জোড়া ক্রোমোজোম থাকবে, এবং তোমার ইস্টে থাকবে হচ্ছে কয় জোড়া? 16 জোড়া। শেষ, থিওরি পড়া শেষ আমাদের। এখন আমরা জাস্ট কোশ্চেন ব্যাংক সলভিং এ চলে যাব। বুঝছি সবাই? একটা সামারি দিব নাকি সামারি ছাড়াই হবে তোমাদের? বলো, একটা সামারি দিয়ে দিই, সবাই তো সামারিটা চাও। কি বলো, একটা সামারি দিব নাকি? আচ্ছা, সামারিটা হচ্ছে, দেখো আমি একটু শুরু করি সামারি। হ্যাঁ, সামারি শুরু করি এখানে। সামারিটা দিয়ে তারপর হচ্ছে তোমাদের কোশ্চেন ব্যাংক সলভ করে, তাহলে তোমাদের জন্য ভালো হবে। ওকে, আচ্ছা দেখো, তাহলে আমরা আজকে পড়লাম হচ্ছে কি, শোনো একটু সামারিটা শোনো। আমরা আজকে পড়লাম হচ্ছে কি জীব প্রযুক্তি। হ্যাঁ, জীব প্রযুক্তির নাম কি? বায়োটেকনোলজি। ওকে, তো ফার্স্টেই আমরা যেটা পড়লাম কি বায়োটেকনোলজির প্রাথমিক আলোচনা করছি আমরা। যেমন বায়োটেকনোলজি শব্দটি সর্বপ্রথম কে প্রবর্তন করেছেন? কার্ল এরেকি, হাঙ্গেরীয় একজন কি প্রকৌশলী। কত সালে? 1919 সালে। এর পরবর্তীতে আমরা দেখলাম যে আদি বায়োটেকনোলজি কি। আদি বায়োটেকনোলজির যে আদি শব্দটা আছে, এই আদিতে আমরা কিন্তু এটা পাচ্ছি। আ থেকে হচ্ছে তোমার কি অ্যালকোহল তৈরি, দ থেকে হচ্ছে তোমার কি দই তৈরি। এটা হচ্ছে কি আমরা পেলাম আদি বায়োটেকনোলজি। বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তির পরিধি, তাহলে পরিধির মধ্যে নাম্বার 1 ব্লু বায়োটেকনোলজি সমুদ্রে, গ্রিন বায়োটেকনোলজি কৃষিক্ষেত্রে, রেড এন্ড হোয়াইট বায়োটেকনোলজি চিকিৎসা ক্ষেত্রে, এবং গোল্ডেন বায়োটেকনোলজি হচ্ছে তোমার কি বায়ো ইনফরমেটিক্সে। আমাদের
বেসিক আলোচনা শেষ। টাইপ টু তে আমরা পেলাম হচ্ছে কি টিস্যু কালচার। তো টিস্যু কালচার মানে হচ্ছে কোনো একটা বিভাজনক্ষম টিস্যু হতে আমরা কি করব, অনেকগুলো চারা উৎপাদন করব, সেটাকে বলা হচ্ছে কি টিস্যু কালচার। তাহলে এই প্রক্রিয়াটা কে আবিষ্কার করেছেন? হ্যাবারল্যান্ড। খুবই ইম্পর্টেন্ট একটা নাম, হ্যাবারল্যান্ড। ঠিক আছে, এরপর দেখবো হচ্ছে আমরা যে টিস্যু কালচারের মধ্যে আসলে কি কি ধাপ থাকে। আমরা মূলত 8টি ধাপ পাই। নাম্বার 1 হচ্ছে, বা আমরা এটাকে আরেকটা জিনিস বলে নিই যে টিস্যু কালচারকে আর কি কি বলা হচ্ছে। যেহেতু এটা অনেক ক্ষুদ্র জায়গা থেকে, ক্ষুদ্র একটা টিস্যু থেকে তৈরি হচ্ছে, তাই এটাকে বলা হয় কি মাইক্রো প্রপাগেশন। এরপর হচ্ছে কি তোমার এটাকে বলা হয় কি মেরিস্টেম কালচার, এবং মেরিস্টেম কালচারের মাধ্যমে রোগমুক্ত চারা উৎপাদন করা হচ্ছে। এটাকে বলা হচ্ছে তোমার কি ক্যালাস কালচার, অনেক মূলবিহীন চারা উৎপাদন হচ্ছে, মানে কি টিস্যু অবয়ব উৎপন্ন হচ্ছে, এটাকে বলা হচ্ছে কি ক্যালাস বলা হচ্ছে। এটাকে বলা হচ্ছে ইনভিট্রো কালচার, যেহেতু কাচের ভিতরে করা হচ্ছে। এটাকে বলা হচ্ছে তোমার পরাগধানী বা পরাগরেণু কালচার, যেহেতু এটা হ্যাপ্লয়েড সংখ্যক তৈরি করতেছে, হ্যাপ্লয়েড। আচ্ছা, ভ্রূণ কালচার বলা হচ্ছে। এখন আসলে ধাপগুলো আমরা 8টা ধাপ পাই। এক্সপ্লান্ট নির্বাচন, মাতৃ উদ্ভিদ থেকে যে টিস্যুটা আমরা নিয়ে আসবো সেটাকে বলা হচ্ছে কি এক্সপ্লান্ট। ওকে, এই এক্সপ্লান্ট থেকে মূলত কি অনুচারা বা প্লান্টলেটটা তৈরি করাই হচ্ছে কি টিস্যু কালচার। এক্সপ্লান্ট নির্বাচন গেল। সেকেন্ড হচ্ছে তোমার কি আবাদ মাধ্যম তৈরি করবা বা বেসাল মিডিয়াম তৈরি করবা, বা তোমার কি আমরা যেটা বলতে কালচার মিডিয়াম বলতে পারি তৈরি করা, এটা হচ্ছে কি নাম্বার 2। নাম্বার 2 তে যে তুমি মানে কালচার মিডিয়ামটা তৈরি করবা, তখন এটা পিএইচ থাকবে 5.5 থেকে 5.8, এটা একটু মাথায় রাখবা, এবং এইটার মধ্যে এগার মিশানো হয়। নাম্বার 3 হচ্ছে আবাদ মাধ্যমকে জীবাণুমুক্ত বা নির্বীজকরণ। নির্বীজকরণের জন্য তোমার 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তোমার প্রয়োজন আছে, এটা গেল। নাম্বার 4 হচ্ছে তুমি কি করবা, তোমার যে এক্সপ্লান্টটা ছিল সেটা আবাদ মাধ্যমে স্থানান্তর করবা। নাম্বার 5 হচ্ছে ক্যালাস তৈরি হবে। এখানে কি তৈরি হবে? ক্যালাস। ক্যালাস মানে কি, মানে টিস্যু গুচ্ছ, বাট এগুলোর কোনো মানে মূল থাকবে না, এটা হচ্ছে 5 নাম্বার গেল। নাম্বার 6 হচ্ছে এই যে তোমার চারাগুলো উৎপন্ন হইলো, এগুলোকে তুমি মূল উৎপাদক মাধ্যমে, অর্থাৎ কি মূল তৈরি হওয়ার মাধ্যমে তুমি স্থানান্তর করবা। নাম্বার 7 হচ্ছে এই চারাগুলোকে তুমি টবে স্থানান্তর করবা। নাম্বার 8 হচ্ছে কি প্রাকৃতিক পরিবেশে নিবা, যাতে করে কি এখানে অভিযোজন করতে পারে। এই জিনিসগুলো হচ্ছে কি সাধারণত টিস্যু কালচার। এখন আসো টিস্যু কালচারের গুরুত্বগুলা কে কে। নাম্বার 1, হুবহু মাতৃগুণাগুণ সম্পন্ন চারা উৎপাদন, অর্থাৎ যাদের সাধারণত বীজ তৈরি হয় না। যেমন কি আমরা বলতে পারি সাগর কলা, থুজা, এদের কি বীজ নাই। সো বীজবিহীন যারা আছে তাদের তো প্রজনন করতে হবে, বংশবৃদ্ধি করতে হবে। সো তাদের জন্য হচ্ছে কি সাধারণত এই টিস্যু কালচারটা খুবই গুরুত্বপূর্ণ। সেকেন্ড আসা হচ্ছে তোমার অসংখ্য চারা উৎপাদন করতেছে, যারা বিলুপ্ত হয়ে যায় তাদের বংশটাকে টিকিয়ে রাখতেছে কি এই টিস্যু কালচার। খুবই গুরুত্বপূর্ণ কি সাইটোপ্লাজমের মিলন বা সাইব্রিড। এই সাইব্রিডের উদাহরণ কি আলু প্লাস টমেটো মিলে হচ্ছে কি টমেটো, এটা খুবই গুরুত্বপূর্ণ আছে। মেরিস্টেম কালচার তো আমরা জানি রোগমুক্ত চারা উৎপাদন করা। এই জিনিসগুলো হচ্ছে কি আমাদের টিস্যু কালচারের গুরুত্বপূর্ণ বা গুরুত্বগুলা। ওকে, আমরা টিস্যু কালচার শেষ। টাইপ নাম্বার 3 তে আমরা পড়লাম হচ্ছে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বা আমরা বলতে পারি কি তোমার জিন ইঞ্জিনিয়ারিং, যেটা আর কি আমরা বলতে পারি জীব প্রযুক্তি, বা মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং যেটা আর কি জিন প্রকৌশল। ওকে, তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে কি কোন একটা ডিএনএ কে বৈশিষ্ট্যের পরিবর্তন করা, বা দুইটা ডিএনএ কে কম্বিনেশন করা, এটা হচ্ছে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তাহলে তুমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ফলে একটা ডিএনএ এর সাথে আরেকটা ডিএনএ কে কি করবে, কম্বিনেশন করবে, এবং করার পরে যে নতুন উদ্ভিদটা তুমি পাবা সেটাকে বলা হচ্ছে কি জিইও বা জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড অর্গানিজম, জিএমও বা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, টিও বা হচ্ছে কি ট্রান্সজেনিক অর্গানিজম, যেহেতু তুমি পরিবর্তন করছো। ওকে, এখন নতুন যে তুমি প্রক্রিয়াটা করতেছো বা এই যে প্রক্রিয়াটা আছে, এটার আরেকটা নাম হচ্ছে কি রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। রিকম্বিনেন্ট মানে কি তুমি পুনরায় কম্বিনেশন করতেছো, এটাকে বলা হচ্ছে কি রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, এবং এই প্রক্রিয়াটা আবিষ্কার করেছেন কে উইলিয়ামসন। ওকে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ধাপগুলোতে আমরা যাই। ফার্স্টে হচ্ছে তোমার কি কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন করতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে কি বাহক নির্বাচন করতে হবে। এই বাহক হিসেবে আমরা কাকে নিচ্ছি? প্লাজমিডকে নিচ্ছি। চলো আমরা একটু প্লাজমিড সম্পর্কে জেনে নেই। প্লাজমিড জিনিসটা হচ্ছে কি একটা বৃত্তাকার ডিএনএ। এটা কাদের থাকতেছে? ব্যাকটেরিয়া থাকতেছে, এটা তোমার কি মাইটোকন্ড্রিয়া থাকতেছে, প্লাস্টিড আছে, এদের কি বৃত্তাকার ডিএনএ থাকে। কয় সূত্রক? দ্বিসূত্রক ডিএনএ। ওকে, এখন আসো এইটার ওজন কতটুকু? 10⁶ থেকে মানে 200 × 10⁶ ডাল্টন পর্যন্ত হইতে পারে। এটা অল্প সংখ্যক জিন ধারণ করতেছে। আচ্ছা, এটা হচ্ছে আমরা প্লাজমিডকে 3 প্রকারে পাচ্ছি, বা 3 ধরনের প্লাজমিড আমরা পেয়ে থাকি। প্রথম হচ্ছে কি এফ ও এফ প্রাইম প্লাজমিড। এফ থেকে হচ্ছে কি ফার্টিলাইজেশন, অর্থাৎ কি যারা যৌন প্রজনন করবে এইটা। 2 নম্বর হচ্ছে কি আর প্লাজমিড, এটার মধ্যে 6 ধরনের অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন থাকে, খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বর হচ্ছে তোমার কোল প্লাজমিড। এই কোল প্লাজমিড কি থাকে? কোলিসিন নামক প্রোটিন থাকে। এই কোলিসিন প্রোটিনের কাজ হচ্ছে কি ইকোলাইকে ধ্বংস করা, আমরা পড়ছি। আরেকটা আলাদা ইনফরমেশন আমরা পড়ছি যে ভিব্রিওসিন ভিব্রিও কলেরাইকে কি করে? ধ্বংস করতেছে। খুবই ইম্পর্টেন্ট যে ইকোলাইকে ধ্বংস করে কে? মানে কোলিসিন। তাহলে আমরা প্লাজমিড সম্পর্কে আমরা এখানে জেনে গেছি। তাহলে আমাদের 2 নম্বর স্টেপ শেষ। ওকে, 3 নম্বর হচ্ছে
তোমার কি করতে হবে, ডিএনএটাকে কাটতে হবে। তাহলে কাটাকাটি যে এনজাইমটা, সেটার নাম হচ্ছে কি রেস্ট্রিকশন এনজাইম। রেস্ট্রিকশন এনজাইমকে বলা হচ্ছে কি বায়োলজিক্যাল নাইফ, বা আমরা বলতে পারি কি আণবিক কাঁচি, তো কি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস বলা হচ্ছে। এখন আসো এই রেস্ট্রিকশন এনজাইমটা আমরা কি পাচ্ছি, বিএএম, ঠিক আছে। তারপর দেখো এইচপিএ, এইচআইএনডি মানে হিন্দ, এটা পাচ্ছি। তারপর দেখো কি এমবিও পাচ্ছি, ওকে, তো এইচপিও পাচ্ছি। এই জিনিসগুলো হচ্ছে তোমার কি সাধারণত আমরা বলতে পারি কি রেস্ট্রিকশন এনজাইমের যে প্রকারগুলো আছে, ওকে। তারপর এটা তিনটা গেল আমাদের। 4 নম্বর হচ্ছে জোড়া লাগাইতে হবে, তো জোড়া লাগাইকে লাইগেজ এনজাইম। 5 নম্বর হচ্ছে কি পোষক নির্বাচন, ওকে। 6 নম্বর হচ্ছে তোমাকে ধরো পোষককে স্থানান্তর করা। 7 নম্বরে ছিল হচ্ছে তোমার ধরো ডিএনএ কে পোষক দিয়ে স্থানান্তর করা। এন্ড ফাইনালি হচ্ছে তোমার কি এগ্রু ব্যাকটেরিয়াম দ্বারা স্থানান্তর করা। এগ্রু ব্যাকটেরিয়ামের পরে ছিল হচ্ছে কি তোমার কি একদম পোষকের মধ্যে বা কাঙ্ক্ষিত জায়গায় গিয়ে স্থানান্তর করাটা। এখন আসো এখানে তুমি যখন পোষকদের স্থানান্তর করবা, স্থানান্তর করার ক্ষেত্রে এখানে 3 ধরনের প্রক্রিয়া থাকতে পারে। 1 নম্বর হচ্ছে তোমার কি প্রত্যক্ষ ভৌতিক প্রক্রিয়া, এগুলোতে কি ছিল ইলেকট্রোপোরেশন, মাইক্রো ইনজেকশন এবং ছিল হচ্ছে তোমার কি বায়োস্টিক। 2 নম্বর হচ্ছে কি প্রত্যক্ষ রাসায়নিক প্রক্রিয়া, ক্যালসিয়াম ক্লোরাইড বা হিট শক বলা হচ্ছে, এবং কি এখানে লাইপোজোম থাকে। 3 নম্বর ছিল হচ্ছে তোমার এখানে ভেক্টর বা বাহক, যেটা হচ্ছে কি আমরা বলতে পারি কি টিএমভি থাকতে পারে, এবং হচ্ছে তোমার এখানে ইকোলাই থাকতে পারে। সরি, এগ্রো ব্যাকটেরিয়াম এবং কি টিএমভি, এই 3টা জিনিস আমরা এখানে করে ফেলছি। এটা ছিল কি আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এরপর আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর গুরুত্ব পড়লাম। যেমন 1 নম্বরে যেটা পড়লাম যে আমরা এখানে ধরো ক্ষতিকর জায়গা থেকে, যেমন কি টিএমভি থেকে আমরা কি করতেছি, হেপাটাইটিস বি এর ভ্যাকসিন আমরা তৈরি করতেছি। এটা হচ্ছে কি একটা উপকার। 1 নম্বরে গেল। আমরা 2 নম্বরে পড়লাম হচ্ছে কি যেমন ধরো আমরা কি এখানে পোকা প্রতিরোধী, যেমন কি বিটি কটন, তারপর কি বিটি কর্ন, এগুলো তৈরি করতেছে পোকা প্রতিরোধী। এরপর ধরো আমরা লবণাক্ত সহিষ্ণু পিনাট উদ্ভাবন করতেছি, যেখানে কি ATNHXI নামক জিনটা থাকতেছে, ওকে। খরা প্রতিরোধী করতেছি, যেখানে কি CSP জিনটা থাকতেছে। তারপর যেমন আমরা পোকা প্রতিরোধী ক্ষেত্রে আমাদের ক্রিস্টাল 1AC ছিল, এই জিনগুলো আমাদের ছিল আর কি। এরপর যেমন ধরো আমরা কি সুপার রাইস বা গোল্ডেন রাইস, সুপার রাইস বা গোল্ডেন রাইসটা কোত্থেকে তৈরি হয়, জাপানি নামক উদ্ভিদ থেকে। এটার মধ্যে ভিটামিন এ এবং কি বা বিটা ক্যারোটিন বলতে পারি, এবং কি থাকতেছে তোমার আয়রন থাকতেছে। ভিটামিন এ বা বিটা ক্যারোটিনের জন্য 4টা জিন, আয়রনের জন্য হচ্ছে কি 3টা জিন। এই জিনিসটা আমরা পড়ে ফেলছি না, ওকে। এরপর কি আগাছা নাশক গ্লাইফোসেট, এই গ্লাইফোসেট হচ্ছে কি বিপজ্জনক 78টা আগাছার মধ্যে 76টাকে ধ্বংস করতে পারে। এই জিনিসগুলো আমরা এখানে পড়ে ফেলছি। এরপর কি নাইট্রোজেন সংবন্ধনের জন্য লিফজিন, এবং কি জোনাকি পোকায় থাকে কি লুসিফেরিন। এই জিনিসগুলো আমরা পড়ে ফেলছি, ওকে। এর পরবর্তীতে আসো আমরা ইনসুলিন আসে। ইনসুলিন হচ্ছে এক প্রকার গ্লাইকোপ্রোটিন, বা আমরা এটাকে হরমোন বলতে পারি, এবং এটাকে এক প্রকার প্রোটিন। ইনসুলিনটা নরমালি আমরা কোথায় পাচ্ছি, মানব দেহের অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা নামক কোষের মধ্যে আমরা পাচ্ছি। ইনসুলিনের কাজটা কি গ্লুকোজ লেভেলটাকে কমানো, ওকে। আচ্ছা, এখন এই ইনসুলিনটা সাধারণত গঠন যে হয় প্রোটিন যেহেতু একটা, এখানে টোটাল 51টি অ্যামিনো অ্যাসিড থাকে। এই 51টি অ্যামিনো অ্যাসিড 2টা চেইনে থাকে, একটা হচ্ছে চেইন এ যেখানে হচ্ছে কি 21টা অ্যামিনো অ্যাসিড থাকবে, আর একটা হচ্ছে চেইন বি যেখানে 30টা অ্যামিনো অ্যাসিড থাকবে। এটা পড়ছি আমরা। আচ্ছা, এরপর আমরা কি পড়লাম এখানে, বর্তমানে এটা কি বা এটাকে প্রথম বাজারজাত করা হয় কি নামে, হিউমোলিন নামে এটা বাণিজ্যিকভাবে বাজারজাত করা হচ্ছে, ঠিক আছে। এরপর আমরা পড়লাম হচ্ছে গিয়ে এটা বর্তমানে কুসুম ফুল থেকে বর্তমানে কি ইনসুলিন তৈরি করা হচ্ছে। এই জিনিসটা আমরা পড়ে ফেলছি। তাহলে আমাদের ইনসুলিন এখানে ডান, এবং ইনসুলিনটাকে একটা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির একটা রেজাল্ট বলতে পারি আমরা। সেকেন্ডলি আসো আমরা পড়লাম হচ্ছে কি ইন্টারফেরন। ইন্টারফেরন একটা কি গ্লাইকোপ্রোটিন, এটা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরক্ষা দেয় এবং এটা ক্যান্সার প্রতিরোধ করে। এই জিনিসটা আমরা পড়ছি না। আচ্ছা, এবং ইন্টারফেরনের বাণিজ্যিক নাম হচ্ছে কি বিটাফেরন বলা হচ্ছে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা কি পড়লাম, জিনোম সিকোয়েন্সিং। জিনোমকে বলা হচ্ছে কি মাস্টার ব্লুপ্রিন্ট, এবং জিনোমের মধ্যে মনে রাখবে এক জোড়া মানব দেহের জিনোম থাকতেছে। আর পাটের রহস্য উন্মোচন করেছেন জিনোম সিকোয়েন্সিং এর মাধ্যমে কে, ডক্টর মাকসুদুল আলম, এবং এখানে 120 কোটি ব্যাচ থাকতেছে পাটের মধ্যে। আচ্ছা, এরপর আমরা পড়লাম হচ্ছে জিন ক্লোনিং। ক্লোন মানে কি হুবহু কপি, অর্থাৎ এখানে কোনো প্রকার ভেরিয়েশন হবে না, ডিরেক্ট কপি মারবো, কপি টু পেস্ট, বুঝাতে পারছে যা আছে তাই। এটা হচ্ছে কি জিন ক্লোনিং। 2 প্রকার, একটা হচ্ছে কি ডিএনএ ক্লোনিং, আর একটা হচ্ছে কি রিপ্রোডাক্টিভ ক্লোনিং। তো রিপ্রোডাক্টিভ ক্লোনিং এর মধ্যে মনে রাখবা সাধারণত কি থাকতেছে, আমরা ডলি নামক যে ভেড়া আছে এটার মধ্যে সর্বপ্রথম রিপ্রোডাক্টিভ ক্লোনিংটা করা হচ্ছে, এবং ডলি বেড়ার 1996 সালে ডলি বেড়ার স্তনগ্রন্থির কোষের মধ্যে এটা করা হয়েছিল। এটা হচ্ছে কি জিন ক্লোনিং। দেন বললাম কি টিপিএ বা টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, যেখানে হচ্ছে কি তোমার সাধারণত রক্তকে জমাট বাঁধা থেকে বিগলন করায় কি স্ট্রেপ্টোকাইনেস, এন্ড এইটুকু তো ছিল। আর একটা ছিল কি বায়ো ফার্মিং। বায়ো ফার্মিং হচ্ছে তোমার কি ছাগল থেকে কি একটা মিল স্পাইডার মিল্ক তৈরি করা হচ্ছে। এন্ড লাস্টে ক্রোমোজোম পড়লাম ইকোলাই এক জোড়া,
এবং ইস্টের মধ্যে 16 জোড়া ক্রোমোজোম থাকে। আরেকটা গুরুত্ব পড়ে আসছিলাম জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মধ্যে, সেটা হচ্ছে কি ক্লোভার ঘাস তৈরি করা, কার জন্য? ভেড়ার জন্য। এবং এটা কি করে? ভেড়ার সালফারের অভাবটা পূরণ করে। দ্যাটস অল অ্যাবাউট জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড অল অ্যাবাউট অফ আওয়ার বায়োটেকনোলজি চ্যাপ্টার। হ্যাঁ, ক্যালসিয়াম ক্লোরাইড শীর্ষক ইউজ হচ্ছে। তো শেষ, একটা সামারি দিয়ে শেষ করছি। তোমরাও এমন ভাবে পড়বা যেন হচ্ছে কি প্রত্যেকটা চ্যাপ্টার এখানে এভাবে মুখস্থ থাকে, বুঝছো? তো স্টুডেন্টদেরকে যখন ভবিষ্যতে তোমরা যখন পড়াবা, মানে বায়োলজি যদি পড়াও এইভাবে, মানে একটা স্টুডেন্টকে এমন ভাবে সার্ভ করবা যে 10 মিনিটের মধ্যে যাতে তুমি স্টুডেন্টকে পুরো চ্যাপ্টারটা একদম টু দা পয়েন্টে বলে দিতে পারো, তাহলে দেখো স্টুডেন্ট ইমপ্রেস হয়ে যাবে, বুঝছো? এবং স্যালারিও বাড়বে, বুঝছো? তো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। মানে বায়োলজি পড়াবা, মানে বায়োলজির মতোই পড়াবা, যাতে স্টুডেন্ট, মানে তুমি এমন ভাবে পড়ালা যে তুমি একটা এত বড় চ্যাপ্টারকে তুমি 10 মিনিট, 8 মিনিট, 5 মিনিটের মধ্যে তুমি সামারি করে দিতে পারতেছো। তুমি আমি আমি কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারে এই সামারি গুলো কিন্তু শর্ট আকার আমাদের আপলোড হয় কিন্তু ফেসবুক পেজে, তোমরা এটা শেয়ার করে রাখবা। এবং দেখবা পরীক্ষার আগে যখন এই শর্ট গুলো শুনবা না, দেখবা চ্যাপ্টার রিভিশন হয়ে গেছে। পারবা পারবা, আমি আমি এত পারি না। ওকে, দেখো আমরা দেখি এগ্রিতে কয়টা আসছে আমাদের ক্লাস থেকে, আমরা পারি কিনা। সবাই অ্যান্সার করবে এখন। সুপার রাইসে কোন উপাদান দুটি সংযুক্ত করা হয়েছে? ক্যারোটিন এবং ভিটামিন বি, ক্যারোটিন এবং আয়রন, ভিটামিন বি এবং আয়রন, ক্যারোটিন এন্ড ভিটামিন সি। এখন তোমরা অ্যান্সার করবা, বলো। তোমরা অ্যান্সার করবে এখন। এটা এগ্রি 23-24 আসছে, বলো। গুড, ভেরি গুড। দেখো তাহলে আমরা জানি কি সুপার রাইস কোন উৎপাদন দ্বারা সংযুক্ত হচ্ছে? ক্যারোটিন এন্ড আয়রন দ্বারা। আচ্ছা আচ্ছা, কে শুধু ব্লুপ্রিন্ট, শুধু ব্লুপ্রিন্ট হচ্ছে ডিএনএ। যদি মাস্টার ব্লুপ্রিন্ট হয় তাহলে হচ্ছে তোমার কি জিনোম। শুধু ব্লুপ্রিন্ট করলে ডিএনএ। টিআই প্লাজমিড কোন ব্যাকটেরিয়াতে পাওয়া যায়? এটা এগ্রি 23-24 আসছে। তাহলে দেখো টিআই প্লাজমিডটা কই পাওয়া যাচ্ছে? আমি লিখে দিচ্ছি, আমি স্লাইডে লিখে আছে, বলো টিআই প্লাজমিডটা কই পাওয়া যাচ্ছে, মানে কোন ব্যাকটেরিয়াতে টিআই প্লাজমিড পাওয়া যায়? এটা বলো, এটা আমি স্লাইডে পড়াইছি, অ্যান্সার করো ফার্স্ট। একটু ফার্স্ট অ্যান্সার করে দেখি, টিআই প্লাজমিড কোথায় পাওয়া যাচ্ছে, বলো। ভেরি গুড, তাহলে কি হবে? অ্যাগ্রোব্যাকটেরিয়াম, আমরা এটা দেখছি অলরেডি। তারপরে সব ডিএনএ অনুকর্তনের জন্য আণবিক কাছে কোনটা? ডিএনএ অনুকর্তনের জন্য আণবিক কাছে হচ্ছে, আমরা জানি যে কাটাকাটি মানেই কে, বলো। আমরা জানি হচ্ছে কি কাটাকাটি মানেই হচ্ছে কি তোমার কোন এনজাইম, বলো তো? কাটাকাটি মানেই হচ্ছে কি রেস্ট্রিকশন এনজাইম। আর লাইগাস মানে কি হচ্ছে তোমার জোড়া এনজাইম, জোড়া। তারপরে সব রিকম্বিনেন্ট প্রযুক্তির মাধ্যমে উৎপাদিত ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় কোনটি? তাহলে আমরা জানি কি ইন্টারফেরন। এটা কি? এটা আসছে কি এগ্রি 22-23, দেখছো? সহজ সহজ সহজ, যা পড়িয়েছি তাই আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। তাহলে দেখো কি হচ্ছে এখানে, ইন্টারফেরন, বা আমরা বলতে পারি কি এটাকে বিটাফেরন বলতে পারি, ঠিক আছে? এটা ভাইরাসের প্রতিরক্ষাতে ব্যবহার করা হচ্ছে, ভাইরাস প্রতিরোধ। তারপর আসো, অতি ক্ষুদ্র টিস্যু হতে বহু চারা উৎপাদন পদ্ধতিকে কি বলা হচ্ছে? এটা এগ্রি 22-23 এর কোশ্চেন। তাহলে আমার এখানে প্রশ্নটা দেখো কি বলছে, যে আমি অতি ক্ষুদ্র, আমি কোত্থেকে অতি ক্ষুদ্র টিস্যু হতে বহু চারা উৎপাদন পদ্ধতি।
তাহলে অতি ক্ষুদ্র টিস্যু হতে যদি তৈরি করি তাহলে কি ক্লোনাল প্রোপাগেশন, নেভার। মাইক্রো প্রোপাগেশন, ক্যালাস কালচার, সোমাটিক এমব্রিওজেনেসিস। তাহলে কি হবে মাইক্রো প্রোপাগেশন, যেহেতু আমি কি বলছি অতি ক্ষুদ্র কথাটা বলে ফেলছি, তার মানে কি মাইক্রো প্রোপাগেশন হবে। ঠিক আছে, তারপর আসো দেখি আমাদের কোন প্রক্রিয়ায় রোগমুক্ত চারা উৎপাদন সম্ভব এগ্রি 22-23-এ। তাহলে বলো দেখি, কক্ষ মুকুল কালচার হবে না, মেরিস্টেম কালচার, ক্যালাস কালচার এবং কি ভ্রূণ কালচার। আমরা অবভিয়াসলি জানি যে মেরিস্টেম কালচার থেকে। ভাই আমি যা ক্লাসে পড়াইছি ইনশাল্লাহ তা থেকে তোমরা 100% কমন পাবা, 100%, বুঝছো, 100% কমন পাবা। কোন এনজাইমকে ডিএনএ এর জন্য নাইফ বলা হচ্ছে? 20-21 দেখছো রেস্ট্রিকশন এনজাইম থেকে দুইবার কোশ্চেন আসছে। তাহলে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, কি এনজাইম? রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস বলা হচ্ছে। তার পরবর্তীতে চলো দেখি আমাদের বাংলাদেশ, মানে এগ্রিতে যা আসছে আমরা ইজিলি পারছি ইনশাল্লাহ। তারপর আসলে আমরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো একটু দেখি যে কি বলা আছে এখানে, যে গোল্ডেন রাইস কোন ধরনের। এখানে বলা আছে কি জেনেটিক্যালি মডিফাইড, হাইব্রিড ধান, দেশি জাতের ধান, লবণ সহিষ্ণু দেশের ধান, মানে দেশি জাতের ধান। আসছে কোথায়? বাউতে 18-19 সেশনে আসছে। আমরা কি জানি বলতো দেখি, গোল্ডেন রাইস হচ্ছে এক ধরনের জেনেটিক্যালি মডিফাইড ধান, জেনেটিক্যালি মডিফাইড ধান। ঠিক আছে, আমরা আশা করি এটা পারলাম। ওকে, এরপর চলো দেখি আমরা প্লাজমিড কি। প্লাজমিড জিনিসটা কি বলতো দেখি। প্লাজমিড জিনিসটা হচ্ছে বাউতে দেখো এটা 18-19 সেশন আসছে। এটা কখন আসছে? বাউতে 18-19 সেশন আসছে। তো প্লাজমিড হচ্ছে ক্রোমোজোম বহির্ভূত বৃত্তাকার ডিএনএ অণু। তারপর কি ক্রোমোজোমের ভেতর বৃত্তাকার ডিএনএ অণু, ক্রোমোজোমের ভেতর বৃত্তাকার আরএনএ অণু, ক্রোমোজোম ভিতর বৃত্তাকার আরএনএ অণু। বলো এটা কি হবে বলো তো দেখি। এটা হবে মূলত কি ক্রোমোজোমের বাইরে। কোথায়? এটা কিন্তু ক্রোমোজোমের ভেতরে যে মেইন ডিএনএ এটা কিন্তু না, এটা ক্রোমোজোমের বহির্ভূত বৃত্তাকার ডিএনএ অণু। ব্লু বায়োটেকনোলজি জিনিসটা কি? ব্লু বায়োটেকনোলজি, তাহলে ব্লু বায়োটেকনোলজি জিনিসটা আসলে কি দেখো, বায়োটেকনোলজির জলীয় ও সামুদ্রিক প্রয়োগ, বায়োটেকনোলজির কৃষিক্ষেত্রে প্রয়োগ, বায়োটেকনোলজির প্রাণী সম্পদে প্রয়োগ, বায়োটেকনোলজির চিকিৎসা ক্ষেত্রে প্রয়োগ। তাহলে আমরা দেখছো ব্লু বায়োটেকনোলজি বলছে, তার মানে আমরা কি বলতে পারি বায়োটেকনোলজির জলীয় ও সামুদ্রিক প্রয়োগ। তারপর আসো সাম্প্রতিককালে জীব প্রযুক্তির ফসল কোনটি। দেখো সাম্প্রতিককালে জীব প্রযুক্তির ফসল কোনটি, এটা 17-18-তে আসছে, কিন্তু সেই 17-18 এখন সাম্প্রতিক নাই। তাহলে মনে রাখবো সাম্প্রতিক যদি বলা হয় তাহলে যদি অপশনে ইনসুলিন থাকে তাহলে ইনসুলিন বলবা, ইনসুলিন না থাকলে কি মনে রাখবা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। তাহলে কি মনে রাখবো আমরা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। তাহলে কি মনে রাখবো আমরা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। তারপর আসো দেখি কোন ধরনের প্লাজমিডের মধ্যে অ্যান্টিবায়োটিক ক্ষমতা সম্পন্ন জিন আছে। এখন বলো এই যে দেখো একটা লেকচার পড়াইছি জাস্ট 1 ঘন্টা 20 মিনিট, 1 ঘন্টা 20 মিনিট তো সামারি সহ, আচ্ছা সামারি সহ ধরলাম, জাস্ট 1 ঘন্টা 20 মিনিট থিওরি পড়াইছি। যেই প্রশ্নটা সামনে আসতেছে তোমরা প্রত্যেকটা পারতেছো। এখানে একটা চ্যাপ্টারের জন্য 2-3টা লেকচারের দরকার না, আমি একটা লেকচারে জাস্ট পড়াইছি। তুমি যে ভার্সিটিতে পরীক্ষা দাও ইনশাআল্লাহ তুমি এখান থেকে কমন পাবা, এমন ভাবে পড়াইছি। তাহলে দেখো কোন ধরনের প্লাজমিডের মধ্যে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জিন থাকে? এফ প্লাজমিড, আর প্লাজমিড, কোল প্লাজমিড। আমরা জানি কি এখানে আর প্লাজমিডটা হবে। এফ হচ্ছে কি যৌন জননীর ক্ষেত্রে, কোল মানে কি কোলিসিন। ওকে, তারপর আসো জীবাণুমুক্ত পরিবেশে উদ্ভিদ দেহ হতে বিভাজনক্ষম অঙ্গ, তার মানে কি জীবাণুমুক্ত পরিবেশে উদ্ভিদের দেহ হতে বিভাজনক্ষম অঙ্গ নিয়ে পুষ্টি মাধ্যমে আবাদ করাকে কি বলে? তাহলে বিভাজনক্ষম অঙ্গ নিয়ে ওই যে আমরা পুষ্টি মাধ্যমে আবাদ করাকে কি বলেছে? এগ্রিকালচার, সেরিকালচার, পিসিকালচার, টিস্যু কালচার। ডাল ভাতের মতো সহজ, একদম ডাল ভাত এগুলা। দেখো তারপর আসো টিস্যু কালচার প্রক্রিয়ায় হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপন্ন করা যায় নাম কি? জাস্ট দেখো বাউতে আসছে 2-3 সেশন, বাউতে আসছে 9-10 সেশন, সিলেটে আসছে 16-17, সিলেটে আসছে 14-15। জাস্ট অ্যান্সার করো।
ওকে, তাহলে কি হবে? আমরা জানি কি পরাগধানী কালচার অথবা কি পরাগরেণু কালচার। গুড। তারপর আসো কি কাঙ্ক্ষিত ডিএনএ কে নির্দিষ্ট স্থানে ছেদন করলে কোন এনজাইমটি প্রয়োজন? তাহলে ছেদন বা কাটা, বাও 6-7, শেরে বাংলা 10-11, সিভাসুতে 10-11, খুব ইম্পর্টেন্ট। এই যে কাটাকাটি বা ছেদন করা তোমার কি রেস্ট্রিকশন এনজাইম। তারপর আসো দেখি শেরে বাংলাতে আমরা দেখি কি আসছে। বাকৃবি আমাদের সলভ, বাকৃবি সব সলভ, কোয়েশ্চেন ব্যাংক নিলে আর কোনো কিছু সমস্যাই হবে না ইনশাআল্লাহ। শেরে বাংলায় চলো দেখি আমাদের কি আছে। প্রথম জেনেটিক্যালি মডিফাইড কোন খাদ্য চাষাবাদের জন্য অনুমোদন দেওয়া হয়েছে? আচ্ছা, এটা কি প্রথম জেনেটিক্যালি মানে বাংলাদেশে সর্বপ্রথম জেনেটিক্যালি মডিফাইড কোনটাকে আসলে তোমার অনুমোদন দেওয়া হয়েছে সর্বপ্রথম? দেখো, তা আমি বলছিলাম এটা, তোমরা অ্যান্সার করে দেখি। বলো বাংলাদেশের সর্বপ্রথম জেনেটিক্যালি মডিফাইড কোনটাকে দেওয়া হয়েছে বলো। গুড। তাহলে বিটি বেগুন কত সালে? 2014 সালে, 2014 সালে। আচ্ছা, তারপর আসো যে ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরিতে কোনটি বাহক হিসেবে ব্যবহার করতে? ট্রান্সজেনিক মানে কি? এটা আসছে তোমার তোমার শেরে বাংলায় 16-17, সরি সিলেটে 16-17। তাহলে ট্রান্সজেনিক মানে কি বোঝাচ্ছে? দেখো, ট্রান্সজেনিক মানে বোঝাচ্ছে তোমার এখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আর কি, বা ট্রান্সজেনিক অর্গানিজম, জিএমও, জিইও সবই এক। তাহলে এটা হচ্ছে কি অ্যাগ্রোব্যাকটেরিয়াম, আমরা জানি অ্যাগ্রোব্যাকটেরিয়াম অথবা কি ইকোলাইকে ব্যবহার করা হচ্ছে। প্লাজমিড বিশিষ্ট কোন ব্যাকটেরিয়া জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ ব্যবহার করা হচ্ছে? এটা দেখো সিলেট এগ্রিতে 14-15, পিএসটিউ থেকে 13-14 আসছে। তাহলে দেখো এটা কি হবে? এই যে ইকোলাই হচ্ছে বা ইশারিচিয়া হচ্ছে, ঠিক আছে। তারপর এসো মলিকুলার ফার্মিং কোনটি উৎপাদনের সাথে জড়িত? মলিকুলার ফার্মিং এটা কোনটি উৎপাদনের সাথে জড়িত? দেখো, তাহলে মলিকুলার ফার্মিংটা কোনটি উৎপাদনের সাথে জড়িত হবে? মলিকুলার ফার্মিং মূলত হচ্ছে কি তোমার বিভিন্ন ধরনের, ধরো বিভিন্ন ধরনের গবাদি পশুর যে দুধ, মূত্র, এগুলো থেকে হচ্ছে কি ঔষধ তৈরি করা হচ্ছে। তাহলে এই মলিকুলার ফার্মিং থেকে সাধারণত কি গবাদি পশুর থেকে কি করা হয়? ঔষধ তৈরি করা হয়। এটা হচ্ছে কি মলিকুলার ফার্মিং। তাহলে এটা হচ্ছে কি সাধারণত ঔষধ তৈরিতে ব্যবহার করা হচ্ছে। তারপর আসো দেখি ক্রোমোজোম বহির্ভূত ডিএনএ কে কি বলা হচ্ছে? এটা আসছে কি সিলেটে 12-13তে আসছে, আমরা জানি কি প্লাজমিড বলা হচ্ছে। এগুলো আর এখন আমাদের ভুল হবে না ইনশাল্লাহ। তারপর আসো দেখি প্লাজমিড পাওয়া যায় কোনটিতে? দেখো, আমরা জানি কি প্লাজমিড কই কই পাওয়া যাচ্ছে? আমরা জানি কি বি এম পি, বিতে হচ্ছে কি ব্যাকটেরিয়া, তারপর এম তে হচ্ছে তোমার কি মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া, এবং পিতে হচ্ছে তোমার কি প্লাস্টিড। এই তিনটা জায়গায় মূলত হচ্ছে কি প্লাজমিডটা পাওয়া যাচ্ছে। তাহলে কি ব্যাকটেরিয়াতে পাওয়া যাচ্ছে প্লাজমিড, ঠিক আছে। ওকে, তারপরে যাও ডিএনএ নির্দিষ্ট স্থান জোড়া লাগানোর জন্য কোনটি ব্যবহার করা হচ্ছে? এটা দেখো তোমার সাউথে 4-5 সেশন, আর ইউতে 13-14, 17-18, সিভাসুতে 10-11 সেশন আসছে। তো দেখো জোড়া লাগাবে কে? এই যে লাইগেজ। আচ্ছা, এখানে দেখো লাইপেজ আছে, কিন্তু এখানে কিন্তু একটু সতর্ক, এই জায়গাগুলোতে সতর্ক থাকবা। এখানে লাইপেজও আছে, অ্যান্ডোনিউক্লিওজ আছে, লাইগেজ ডিএনএ আছে। তার মানে আমাদের এখানে কি লাইগেজ হবে। কে হবে? লাইগেজ, একটু রিমেম্বার। হ্যাঁ, সো লাস্টে চলো হচ্ছে আমাদের সিলেট। এতক্ষণ আমরা শেরে বাংলা সলভ করলাম, এখন আমরা সিলেটের দিকে চলে যাচ্ছি। চলো দেখি সিলেটে কি আসছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ উভয় অণুকে কোভ্যালেন্ট বন্ধনীর মাধ্যমে জোড়া লাগাতে সাহায্য করে কোনটি? তো এই যে দেখো, তাহলে আমরা এখানে একটা ইনফরমেশন পেয়ে গেছি। তো জোড়া লাগাই হচ্ছে কি লাইগেজ। এখানে কোন বন্ধনী থাকে? কোভ্যালেন্ট।
কোভ্যালেন্ট মানে কি? সমযোজী। তাহলে যদি কখনো কোয়েশ্চেন আসে যে তোমার লাইগেজের মধ্যে কি জোড়া থাকে বা কি বন্ধনী জোড়া থাকে, তাহলে আমরা বলতে পারবো কি এখানে সমযোজী বন্ধনী জোড়া থাকে। ওকে, তারপর আসো দেখি আমাদের। ওকে, জৈব প্রযুক্তির মাধ্যমে ইকোলাই ব্যবহার করে প্রস্তুত করা হয় কি? সিলেটের 13-14 ইকোলাই ব্যবহার করে কি তৈরি করা হচ্ছে? ইনসুলিন। এই যে ইনসুলিন তৈরি করা হচ্ছে। সব পারবো ইনশাল্লাহ। প্লাটের জিনোম সিকোয়েন্সিং উদ্ভাবন করতেছেন কে? 11-12। এটা মেডিকেলও আসছিল, ডক্টর মাকসুদুল আলম। আমরা জানি, সব জানি আমরা ইনশাল্লাহ, সব পারবো। প্লাজমিডের ক্ষেত্রে কোন বৈশিষ্ট্যটি সত্য নয়? সব জননক্ষম ক্রোমোজোমীয় ডিএনএ। আচ্ছা তোমরা বলো তো, এটা কি ক্রোমোজোমীয় ডিএনএ? বলো, এটা কি ক্রোমোজোমীয় ডিএনএ? না, এটা ক্রোমোজোম বহির্ভূত ডিএনএ, বৃত্তাকার ডিএনএ। দেখো, এটা ক্রোমোজোম বহির্ভূত ডিএনএ। ঠিক আছে, সব পড়েছে। কোনটি আবিষ্কারের ফলে রিকম্বিনেন্ট ডিএনএ সম্ভব হয়েছে? দেখো, কোনটার ফলে? এখানে বলতেছে কি? আরএনএ পলিমারেজ, ডিএনএ পলিমারেজ, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। তাহলে বলো কোনটি আবিষ্কারের ফলে এক্স্যাক্টলি এইটা তোমার সম্ভব হয়েছে? তাহলে আমরা কি জানি এখানে আরএনএ পলিমারেজের কোনো কাজ আমরা দেখছি? দেখিনি। ডিএনএ পলিমারেজের কোনো কাজ দেখছি? দেখিনি। এগুলো হচ্ছে কি ট্রান্সক্রিপশন ট্রান্সলেশনের ক্ষেত্রে ইউজ করা হচ্ছে। ওগুলো ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন ওখানে ইউজ করা হচ্ছে। বাট আমরা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস যেটা আছে, এইটা আবিষ্কারের ফলে কি মূলত রিকম্বিনেন্ট ডিএনএটা সম্ভব হয়েছে। তার পরবর্তীতে চলো দেখি আমাদের ভাইরাস মুক্ত উদ্ভিদ তৈরিতে নিচের কোন পদ্ধতি বাংলাদেশে বাণিজ্যিকভাবে বহুল প্রচলিত? এইটা হচ্ছে কি সিলেটে 10-11 সেশন আসছে। তাহলে কোনটি হচ্ছে কি বলছে এখানে বাংলাদেশে বহুল প্রচলিত? দেখো, তাহলে আমাদের বলছে কি যে ভাইরাস মুক্ত উদ্ভিদ তৈরিতে। তোমরা একটু মাথাটাকে একটু কাজে লাগাও তো দেখি, বলো তোমরা একটু মাথাটাকে কাজে লাগাও দেখি এটা পারো কিনা। মাথা কাজে লাগালে এটা পারবে, ইজিলি পারবে এটা। গুড, ভেরি গুড। তাহলে তোমরা মাথা অলরেডি কাজে লাগায় ফেলছো। আচ্ছা দেখো, তাহলে আমাদের কি বলছে? ভাইরাস মুক্ত, অর্থাৎ কি জীবাণু মুক্ত। ভাইরাস মুক্ত মানে কি? রোগ মুক্ত। ভাইরাস মুক্ত মানে কি? এটা রোগ মুক্ত। আমরা অবভিয়াসলি বুঝতে পারতেছি এটা কি হবে। এই যে মেরিস্টেম কালচার। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে ব্যবহৃত হয় কোনটি? ব্যাসিলাস, ভিব্রিও, এই যে ইকোলাই। ইজিলি পারবো আমরা এগুলো। তারপর চলো দেখি আমরা নেক্সট। দেখো, আটকে গেছে নাকি ক্লাস? না, ক্লাস তো চলতে আছে। এখন আমরা সিবাসুর দুই একটা কোশ্চেন আছে এবং কি পিএসটিও দুই একটা কোশ্চেন আছে, সেগুলো আমরা একটু দেখে ফেলি। সিবাসু এবং দেখো পিএসটিও। তাহলে দেখো সিবাসের কোশ্চেন গুলো আমরা দেখি। টিস্যু কালচারের জনককে দেখো, টিস্যু কালচারের জনকটা কে হবে? এটা দেখো, সিবাসু 16-17, আরিউতে আসছে 16-17তে। তাহলে টিস্যু কালচারের জনককে আমরা জানি কি? হ্যাবারল্যান্ড। এটা হচ্ছে টিস্যু কালচারের জনক, সবাই পারে এগুলা। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে ভেক্টর, ভেক্টর মানে কি? বাহক কোনটি? ভেক্টর বা বাহক কোনটি? ওকে, ভেক্টর বা বাহক হচ্ছে প্লাজমিড, রাইবোজোম, ভিরুয়ার্স। বলো, ভেক্টর বা বাহক হচ্ছে কি? এই যে প্লাজমিডটা হচ্ছে। এন্ড ফাইনালি পটুয়াখালী। তো পটুয়াখালীতে কি কোশ্চেন আছে? রেস্ট্রিকশন এনজাইম কি কাজে ব্যবহৃত হচ্ছে? অ্যান্সার করো, আমরা অলমোস্ট শেষ। আমাদের ক্লাস শেষ। এনি কোশ্চেন থাকলে বলতে পারো তোমাদের। কোনো কোশ্চেন থাকলে তোমরা বলতে পারো।
বলো, কোনো কোয়েশ্চেন আছে আর? ওকে, তাহলে আমাদের লাস্ট কোয়েশ্চেন ছিল রেস্ট্রিকশন এনজাইম কি কাজে ব্যবহার করা হচ্ছে? পিএস2 1819 ব্যবহার করা হচ্ছে কি কাজে বলো? জিনোম সিকোয়েন্সিং, জিন ক্লোনিং, ডিএনএ কর্তনের ক্ষেত্রে। শেষ। ওকে, শেষ চ্যাপ্টার। টি শার্ট দিব 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 টি শার্ট দিব, একটু ওয়েট করো, টি শার্ট দিয়ে দিব। ওকে, তাহলে আমরা এখানে রাখলাম, আমি স্লাইডগুলো দিয়ে দিচ্ছি। একটু পরে হচ্ছে তোমাদের ক্লাস আছে, ইংরেজি ক্লাস আছে, সবাই করতে পারো চাইলে। মানে সবাই থাকবা, ন্যারেশন এবং ট্রান্সফরমেশনের ক্লাস হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ক্লাসটি ইউটিউবে চলে যাবে এখন।